হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। ডিসেম্বরের মাঝামাঝি সময় সকালে উঠে সবার আগে কুয়াশাচ্ছন্ন চারপাশ দেখতে পাওয়া যায়। শীত তার চরম শুকনোতার রূপ নিয়ে প্রকৃতির উপর জেগে বসে। হিমায়িত বাতাসের স্থিরতা প্রতিটি ইন্দ্রকে জাগিয়ে তোলে। মিসেস তানু সকাল 7টা থেকে তার মেয়ে নিধিকে ডেকেই চলেছে। প্রতিদিনের একই ঘটনা, এত ডাকলো তাও সে উঠল না। মিসেস তানু আর না পেরে এই শীতের সময়ে মেয়ের গায়ে এক গ্লাস পানি মেরে দিলেন। মায়ের এহনে কাণ্ডে নিধি লাফিয়ে উঠল। ও মোর আল্লাহ, আমাদের ছাদ ভেঙে গেছে নাকি? পানি আসলো কোথা থেকে? মিসেস তানু এক নজরে তাকিয়ে রইল মেয়ের দিকে। কিছুটা সময় পর নিধি যখন পুরোপুরি ঘুম ভাঙলো তখন সে তার মায়ের কাজ বুঝতে পারলো। এই শীতের সময়েও তুমি আমার গায়ে পানি ঢেলে দিলে আম্মু। মাঝে মধ্যে মনে হয় আমাকে তোমরা রাস্তা থেকে কুড়িয়ে এনেছো। সেই কখন থেকে ডাকছি, তুই ঘুম থেকে উঠতেছিস না? 9:25 অলরেডি বেজে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে যা। এই বলে মিসেস তানু চলে গেলেন। এইদিকে নিধি এই সকাল সকাল ঘটনার জন্য গাল ফুলিয়ে ফ্রেশ হতে চলে গেল। মিসেস তানু তার হাজবেন্ড শিশির চৌধুরী আর তাদের একমাত্র মেয়ে নিধি চৌধুরীকে নিয়ে তাদের পরিবার। নিধির বাবা শিশির চৌধুরী একজন বিজনেসম্যান, মা তানু গৃহিণী। নিধি এবার ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী। শুধু হাত পায়ে বড় হয়েছে, মন মানসিকতা আচরণ সব এখন বাচ্চাদের মতো। পড়াশোনা তো একদমই করে না, সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়ে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করে। এই জন্য মিসেস তানু কিছুই বলতে পারে না। আম্মু, আমি বের হচ্ছি। খাবার খেয়ে যা। দেরি হয়ে গেছে, ক্যান্টিন থেকে খেয়ে নিব। মিসেস তানু কিছু বলার আগেই নিধি বেরিয়ে গেল। কলেজের গেট পেরিয়ে তার প্রাণপ্রিয় বন্ধুদের সাথে দেখা। নিধি, রাহি, শুভ এই তিনজন সেই ছোট কাল থেকেই বন্ধু। এদের মাঝে আর নতুন কোনো ছেলে বা মেয়েকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করেনি। তিনজনের প্রাণ ভরা চলে। লাট সাহেবের মেয়ে ঘুম তাহলে ভাঙলো? এই অশুভের বাচ্চা, একটা কল তো দিতে পারতি, তাই না? তোদের জন্য আম্মু আমার গায়ে পানি ঢেলে দিল। নিধির কথা শুনে রাহি, শুভ দুজনে জোরে হেসে উঠল। ওদের হাসি দেখে নিধি রেগে মারামারি শুরু করে দিল। এরই মাঝে রাহি বলে উঠল, আরে থাম, এবার একটা খুশির খবর আছে। মিষ্টি খাওয়া? আগে বিয়ে করি। আচ্ছা শোন, এবার শিক্ষা সফরে আমাদের খাগড়াছড়ি নিবে। রাহির কথা শুনে নিধি লাফিয়ে উঠল। ওয়াও, এত ভালো সুখবর দেরি করে কেন দিলি ছেমড়ি? হুম। আমি আর শুভ তো একটু আগেই খবর পেলাম। হ্যাঁ, আর 3 দিন পরে খাগড়াছড়ি নিবে। ডান্স করতে ইচ্ছে করছে। নিধি, রাহি আর শুভ কিছু সময় গল্প করে ক্লাসে চলে গেল। আমেরিকা একটি শহর কলম্বিয়া। শীতের সময়ে রাস্তা তুষারপাতে ঢেকে থাকে। তা প্রতিদিন কত ভিন্ন দেশের মানুষ আসে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে। দোতলা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো লিও। বাম পাশের রুমের সামনে গিয়ে নক করলো। স্যার, আসবো? ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে এক পুরুষ বলে উঠল। কাম। লিও রুমে এসেই দেখতে পেল সোফায় বসে এক সুদর্শন পুরুষকে। দেখে মনে হচ্ছে কিছু সময় আগে শাওয়ার নিয়ে এসেছে। হালকা ব্রাউন রঙের সিল্কি চুলগুলো কপালে এসে পড়ছে। পরনে তার ব্ল্যাক আউটফিট। সবচেয়ে আকর্ষণীয় হলো তার নীল চোখজোড়া, যেই চোখে নেই কোনো মায়া, নেই কোনো অনুভূতি। ইভান, তার পুরো নাম ইভান ডেভলিন। মাত্র 28 বছর বয়সে এখন সে আমেরিকার সবচেয়ে বড় মাফিয়া দ্য ড্রাগন হান্টার গ্রুপের লিডার। দেখতে যেমন সুদর্শন ততটাই ভয়ঙ্কর। তার কাছে খুন হলো একটা নেশা, আর জীবনের গুরুত্বপূর্ণ কিছু যদি থাকে সেটা হলো টাকা। স্যার, জ্যাকসন ড্রাগসগুলো বাংলাদেশে সাপ্লাই করে দিয়েছে। তুমি কোথায় ছিলে? সরি স্যার, কিন্তু আমরা সবকিছু বুঝে ওঠার আগে সে কাজটি শেষ করেছে। আমার যতদূর মনে হয় সে সব ড্রাগ কবির খানের কাছে পাঠিয়েছে। বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করো। কিন্তু স্যার, এত তাড়াতাড়ি? ডু আই হ্যাভ টু সে দ্যাট অ্যাগেন? নো স্যার, আমি সব ব্যবস্থা করছি।
বলে লিও রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বেরিয়ে সে একটা শান্তির নিঃশ্বাস নিল। বেচারা এত সময় কথা বলার সময় গলা ধরে আসছিল। লিও হলো ইভানের পার্সোনাল গার্ড বললে ভুল হবে, ইভান তাকে ভাইয়ের চোখেই দেখে। লিও ইভানকে অনেক ভয় পায়। এইদিকে লিও বাংলাদেশে যাওয়ার জন্য সব ব্যবস্থা করতে লাগলো। শীতকাল মহান আল্লাহ তাআলার প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। হিমশীতল রাত, কুয়াশাচ্ছন্ন সকাল, শিশির বিন্দুতে ভরা ঘাট, সব কিছু যেন আনন্দ ও সৌন্দর্যের এক সমাহার। সকাল সকাল নিধি তাড়াহুড়ো করে রেডি হচ্ছে। আজ তারা খাগড় ছাড়িয়ে ট্যুরে যাবে। আজকের দিনেও মেয়েটি দেরি না করে ঘুম থেকে উঠল। এটা দেখে মিসেস তানু একের পর এক বকা দিয়ে যাচ্ছে। এদিকে নিধির বাবা শিশির, তিনি মেয়েকে এটা সেটা শিখিয়ে দিচ্ছেন সাবধানে থাকতে, এদিক ওদিক না যাওয়ার জন্য। আব্বু, তুমি কি দেখে যে এমন ঘসেটি বেগমকে বিয়ে করে আনলে? নিধির কথা শুনে মিসেস তনু রেগে গেলেন। তোর আমাকে কোন দিক দিয়ে ঘষিটি বেগম মনে হয় শুনি? সব দিক দিয়েই। তোমার একটা মাত্র মেয়ে, সুন্দরভাবে কথাই বলো না, সব সময় বকা আর বকা। নিধির বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সব মায়ের এই মেয়েদের এইভাবে শাসন করে, এর মানে এই না সে তার মেয়েকে ভালোবাসে না। বাবার কথা শুনে নিধি আলতো করে হাসলো। এইদিকে মিসেস তানুর গাল ফুলিয়ে আছে। নিধি গিয়ে তার মাকে জড়িয়ে ধরলো। ঘসেটি বেগম হলেও তোমরা দুজনই আমার জন্য সেরা। মিসেস তানু হাসলো মেয়ের কথা শুনে। এইদিকে নিধিকে একের পর এক কল দিয়ে যাচ্ছে শুভ। আমি বের হচ্ছি আম্মু, না হলে এই অশুভের বাচ্চা মোবাইলের ভেতর থেকেই তোমার মেয়েকে উগান্ডা পাঠিয়ে দিবে। নিধির বাবা বলে উঠলেন, ড্রাইভারকে আমি বলে দিয়েছি, সে তোমাকে কলেজে দিয়ে আসবে, সেখানেই তো মনে হয় তোমার বাস আসবে। আব্বু, ঠিক আছে, তাহলে আমি গেলাম। নিধি তার পরিবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। কলেজে যেতে রাহি আর শুভ এগিয়ে এলো। তাড়াতাড়ি চল সেমরি, বাস এখনই ছেড়ে দিব। সবাই বাসে এক এক করে উঠে পড়লো। নিধি আর রাহি একসাথে বসলো। তাদের পাশের সিটে শুভ আর আরেকটা ছেলে বসলো। রাহি নিধিকে জড়িয়ে ধরে বলল, অনেকদিন পর আমরা কোথাও ঘুরতে যাচ্ছি নিধু বেবি। তার বলতে সবাই হাসি ঠাট্টা করতে করতে ঢাকা থেকে খাটসাড়েতে এসে পৌঁছালো। একে একে সবাই রিসোর্টে এসে রেস্ট নিতে চলে গেল। নিধি, রাহি এবং তাদের সাথে আরও একটা মেয়ে রুমে থাকতে দিল। নিধি তো এসেই ঘুমিয়ে গেল। রাতে সবাই অনেকগুলো কাঠ একসাথে রেখে তাতে আগুন জ্বালিয়ে তার পাশে গোল হয়ে বসলো। শুভ, নিধি, রাহি একসঙ্গে বসে গল্প করছে আর গিটারের টুংটাং শব্দ শুনছে। হঠাৎ করে রাহুল নামে ছেলেটি সবাইকে বলে উঠল ট্রুথ ডেয়ার খেলবে। সকলে রাজিও হলো। খেলতে খেলতে যখন নিধির সময় এলো তখন নিধিকে জিজ্ঞাসা করা হলো, আমি ডেয়ার নিব, কারণ আমি অনেক সাহসী। কিছুটা ভাব নিয়েই বলল। নিধির এহনের কথা শুনে রাহুল বলল, ঠিক আছে, দেখবো কেমন সাহসী তুমি। আমাকে ভাবতে দাও, কেমন ডেয়ার দেওয়া যায় তোমাকে। মনে হচ্ছে বেশি ভাব নিয়ে ফেললাম। এই খচ্চর ব্যাটা যদি কঠিন কিছু দেয়। আরে দূর, কি ভাবছি আমি, আমার দ্বারা সবই সম্ভব। মনে মনে ভাবা বাদ দাও। তোমার ডেয়ার হলো এই যে সামনের জঙ্গলে সরু পথটা দেখছো, গুনে গুনে 150 কদম এগিয়ে যাবে। আর হ্যাঁ, একাই যেতে হবে, মোবাইলের আলো রাখতে পারো। রাহুলের এমন ডেয়ার শুনে নিধির হাত কপালে, বাকিরা হা করে তাকিয়ে আছে। এইদিকে শুভ আর রাহি বারবার বারণ করতে লাগলো যেতে হবে না। না শুভ, আমি যাবই। এটা তো অনেক সহজ ডেয়ার, আর এমন কিছু নেই যেটা এই নিধি পারে না। আল্লাহ বাঁচাও। জিন ভূতে বিশ্বাস না করলেও জঙ্গল তো সবসময় ভয়ঙ্করই হয়। নিধি আর দাঁড়ালো না, এক পা করে এগিয়ে গেল জঙ্গলের সরু পথটা দিয়ে। আশেপাশে অদ্ভুত সব আওয়াজ ভেসে আছে। রাতের বেলা চারপাশ ভয়ঙ্কর থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু জঙ্গলের পথ হওয়ায় আরও গা ছমছম করছে। গুনে গুনে 120 কদম যাওয়ার পর নিধি একবার পিছনে তাকালো না। অনেকটা পথ চলে এসেছে, কান্নাও পাচ্ছে, তাও মনের সাহস জুগিয়ে এগিয়ে গেল। আর তো মাত্র 30 কদম, কিন্তু হঠাৎ করে নিধির মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। নিধি ধীরে ধীরে পিছনে ফিরতে দেখলো তার থেকে কিছুটা দূরেই একজন লোক দাঁড়িয়ে আছে। উচ্চতাই অনেক,
হুডি পরে থাকা চেহারায় নজরে পড়ল না নিধির। এমন সময় গুলির আওয়াজ নিধির চমকে উঠল। মনে হচ্ছে আশেপাশে অনেক মানুষ আছে যারা গুলি চালাচ্ছে। নিধির সামনে থাকা পুরুষটি দ্রুত নিধির কাছে এসে তার হাতটি ধরে দৌড়াতে শুরু করলো। নিধি হতবাক হয়ে ভাবছে কি হলো এটা, দৌড়াতে দৌড়াতেই বলল, আরে মিয়া, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কাম। এ তো দেখি ইংরেজের বাচ্চা। গুলির আওয়াজ কোথা থেকে আসলো? কথাটা বলতে না বলতেই নিধি খেয়াল করলো তাদের পিছনে অনেকগুলো কালো পোশাকধারী লোক এগিয়ে আসছে। এবার নিধি আর কিছুই বলল না, এই অচেনা পুরুষটির সাথেই দৌড়াতে লাগলো। এক সময় তারা জঙ্গলের অনেকটা গভীরে চলে আসলো আর একটা বড় গাছের নিচে দাঁড়ালো। এত সময় দৌড়ানোর ফলে নিধি ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লো। তার পাশাপাশি লোকটিও তার সামনে বসে চারপাশে নজর দিয়ে দেখতে লাগলো। কালো পোশাকধারী লোকগুলো এখন এখানে নেই। আমরা তো জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি, এবার আমি রিসোর্টে পৌঁছাবো কিভাবে? কাঁদো কাঁদো মুখ করে কথাটা বলল নিধি। এখন যাওয়া পসিবল না। এই পুরুষের গম্ভীর কণ্ঠ শুনে নিধি থমকে গেল। কি অদ্ভুত তার কণ্ঠ, সামান্য কথা বলা তাও নিধির কেমন যেন লাগলো। এখানে বসে থাকবে নাকি যাবে? কোথায়? লোকটি আর কিছু বলল না, সোজা হাঁটা ধরলো। নিধিও আর কি ওর পেছনে যেতে লাগলো। কিছু সময় হাঁটার পর নিধি এমন একটা জায়গায় এসে পৌঁছালো যার আশপাশটা দেখেই নিধি হা হয়ে গেল। খোলামেলা একটা জায়গা যেখানে আশেপাশে ফায়ার প্লেসে আগুন জ্বলছে। সামনে শুভ্র রঙের কাপড়ে তৈরি একটা থাকার মতো জায়গা। এটাকে ক্যাম্প বলা যায় না, খুব অদ্ভুত। তবে নিধির ব্যাপারটা অনেক পছন্দ হয়েছে। কাপলদের জন্য সেরা জায়গা বলা চলে। বাইরে এভাবে দাঁড়িয়ে থাকলে যে কোনো সময় নেকড়ে এসে নিয়ে যাবে। লোকটির এমন কথা শুনে নিধি দ্রুত দৌড়ে ঘরটির ভিতরে চলে গেল। আবার ট্যাক্সি খেতে ভুলল না। কপালে একপাশে একটা বেড, তার পাশে ছোট্ট একটা কিচেন যেখানে রান্না করার সব সরঞ্জাম রাখা। এই লোকটা কি এখানে থাকে নাকি? এসব ভাবতে ভাবতেই পিছনে তাকালো নিধি। আবারও বড়সড় অবাক হলো। লোকটি তার হুডিটা খুলে ফেললো। এমন সুদর্শন পুরুষ হয়তো সে আগে কখনোই দেখেনি। নীল চোখ জোড়া গুলোর ভাষা বোঝায় মুশকিল। ঠোঁটের নিচে কালো তিলটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এক হাতে ব্রাউন চুলগুলো ঠিক করে নিধির দিকে তাকালো। নিধিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সে কিছুটা ভুরু কুঁচকে তাকালো। হুম, আমার খিদে পেয়েছে মিস্টার দলাবিলাই। হোয়াট ইজ দিস মিনিং বাই দোলাবিলাই? খাইছে রে, এইটা দেখি মঙ্গল গ্রহের প্রাণী। কিছু না, আপনি কি এখানেই থাকেন? না। আপনার নাম? নাম জেনে তোমার কাজ নেই আশা করি। কথাটা শুনে নিধি কিছুটা অপমান বোধ করলো। একটু পরে লোকটি এসে নিধিকে খাবার দিয়ে গেল। নিধি মুখ ফিরিয়ে নিল। এটা দেখো যখন লোকটা কিছু বললো না তখন ওর অনেক কান্না পেল। অতিরিক্ত কথা বলে মানুষগুলো এমনই হয়, চুপ থাকতেই পারে না। নিধি খাবার খেতে খেতে আজ চোখে লোকটির দিকে তাকালো। ইভান, ডেভলিন। হঠাৎ লোকটির কণ্ঠ শুনে এবার সরাসরি তাকালো নিধি। লোকটি কি তার কথা বললো? এমন অদ্ভুত নাম বাংলাদেশে তো হতে পারে না, দেখতো বাংলাদেশের মতো না। ইভান ডেভলিন আপনার নাম? হুম। আমি নিধি চৌধুরী। লোকটির কথা শুনে নিধি আর একবার হতবাক হলো। লোকটা ওর নাম জানলো কিভাবে? আপনি আমার নাম কিভাবে জানলেন? ঘুমিয়ে পড়ো, সকালে উঠে যেতে হবে তোমাকে, নাকি এখানে থেকে যাওয়ার ইচ্ছে আছে? নিধি আর কিছুই বলে না, চুপচাপ শুয়ে পড়লো। কিছু সময় পর আবার উঠেও গেল। বলছিলাম যে আমি বিছানায় ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন মিস্টার? তোমার পাশে তাকিয়ে দেখো। শীতে জমে থাকা রাতের নীরবতা, হৃদয়ে জাগার নতুন অনুভূতি ও প্রেমের স্বাদ। রাত কিছুটা গভীর হয়ে এসেছে। আশেপাশে অদ্ভুত সব আওয়াজ। এমন মনে হচ্ছে যেন নিধি কোনো মৃত্যু পরীক্ষায় চলে এসেছে। তার পাশে ইভান শুয়ে আছে, এমনভাবে কপালে হাত রেখে ঘুমাচ্ছে যেন তার আশেপাশে কেউ নেই। বলছিলাম মিস্টার দলাবিলাই, আপনি আমার পাশে কিভাবে আসলেন? আর আমি বুঝলামও না কেন? ওপাশ থেকে কোনো আওয়াজেই আসলো। নিধি চুপ করে বসে নখ কামড়াতে লাগলো। কি ছেলে রে বাবা, লজ্জাই নেই। মনে হয় একটা অচেনা মেয়ের পাশে এসে শুয়ে পড়লো। স্ট্রেঞ্জ,
লজ্জা থাকবে কেন? নিজের বেডে নিজে ঘুমাচ্ছি, তোমার সমস্যা হলে বাইরে বের হয়ে থাকো। এমন তো না যে সারা রাত বসে তোমাকে পাহারা দিব। মাবুদ, মনের কথা জানলো কিভাবে? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও জানেন না দেখছি। ইভান এবার নিধির কিছুটা কাছাকাছি এসে ফিস করে বলল। তুমি শিখিয়ে দাও। এভাবে হঠাৎ করে কাছে আসায় নিধি তাড়াতাড়ি সরতে গিয়েও বেড থেকে পড়ে গেল। আল্লাহ, আমার কোমরটা মনে হয় গেল গো। আমার তো এখনো বিয়েই হয়নি। ভবিষ্যতের বাচ্চা কাচ্চাগুলো আমাকে না দেখেই তাদের মা হারালো গো। নিধির এমন অদ্ভুত কথা শুনে ইভান ভুরু কুঁচকে তাকালো। বাট বাচ্চা আসলো কোথা থেকে? নিধি কিছু বলো না, কোনো মতো উড়ে বেডের কর্নায় গিয়ে বসলো। আরে, ভবিষ্যৎ বাচ্চার কথা বলছিলাম। আপনার জন্য আমি পড়ে গেলাম তো, খচ্চর বেটা। দিস ইজ ইউর পার্সোনাল প্রবলেম। আপনি মনে হয় ইংরেজদের বংশধর। তারা বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় এক টুকরো ইংরেজদের অংশ মাটিতে রেখে গেছে। নিধি আর কিছুই বলো না, বেডের কোনায় মাথা রেখে ঘুমিয়ে গেল। এইদিকে সে এটা বুঝলো না কেউ একজন তাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। সকালের পাখির কিচিমিচির শব্দেই নিধি কিছুটা নড়ে চড়ে বসলো। আশপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। গতকাল রাতের ঘটনাটি মনে পড়তেই সে দ্রুত উঠে গেল। তাড়াতাড়ি রিসোর্টে যেতে হবে তাকে, কিন্তু সামনে দেখতে পেল একটা ছেলে কিছু রান্না করছে। ম্যাম, উঠে যেহেতু গেছেন সেহেতু যাওয়ার জন্য রেডি হয়নি। ভাঙা ভাঙা বাংলা ভাষা শুনে নিধির অনেক হাসি পেল। তাও নিজেকে ঠিক রেখে জিজ্ঞাসা করলো, আপনি কে? ইভান স্যারেরই লোক। ইভান আবার স্যার? বাহ, কি কয় এই বেটা। নিধি আর লিউ বাইরে বেরিয়ে এলো। নিধি ইভানকে খুঁজতে লাগলো। বাইরে একবার সে জিম করতে ব্যস্ত। স্যার। দিয়ে এসো তাকে। ইভানের কথা শুনে নিধি ইভানের দিকে তাকিয়ে দেখলো সে তার কাজেই ব্যস্ত। কাল তাকে সাহায্য করলো আর আজ এমন ব্যবহার করছে যেন চিনেই না। নিধু গাল ফুলিয়ে হাঁটা হলো। আচ্ছা, এই দলা বিলাই কি ভালোভাবে কথা বলতে পারে না? কেন ম্যাম, স্যার কি আপনার সাথে গরুর মতো ব্যবহার করেছে? না মানে স্যার তো এভাবে কথা বলে। লিওর কথা শুনে নিধি খিলখিল করে হেসে উঠল। একদম ঠিক বলেছেন। উনি একটা বিড়ালের বাচ্চার মতো, মেয়ের সাথে ভালোভাবে কথাই বলেনি। আর আমাকে ম্যাম ম্যাম করে ডাকা বন্ধ করুন। সরি ম্যাম, আমি তো অচেনা একটা মেয়েকে নাম ধরে ডাকতে পারি না। আপনার নাম কি? আর বাংলা তো ঠিকভাবে বলতেই পারেন না। বাংলা শিখতে চাইলে আমি আপনাকে শিখাতে পারি। একদম হাতে কলমে শিখিয়ে দিব। প্রথমত আমার নাম লিও, আর দ্বিতীয়ত আমার বাংলা জীবনও ঠিক হবে না। তাও থ্যাঙ্কস ম্যাম। লিও? আজব নাম আপনার। স্যারের নাম তো আরো খচ্চর মার্কা। ম্যাম, স্যারের নাম শুনেই তো কত মেয়ে ক্রাশ খায়। আসছে কি গুণগান। তো আপনারা এখানে ট্যুরে এসেছেন? জি ম্যাম। তোতলাচ্ছেন কেন? না ম্যাম, তেমন কিছু না। কোথা থেকে এসেছেন আপনারা? আমেরিকা কলম্বিয়া থেকে এসেছি। নিধি কথাটা শুনে হাঁটা থামিয়ে দিল। ও মোর আল্লাহ, কি বলেন? আমার স্বপ্নের দেশ থেকে এসেছেন? বাবা বাবা বাহ। জানেন, ছোট থেকেই আমার খুব ইচ্ছে আমি আমেরিকাতে আমার বন্ধুদের সাথে পড়াশোনা করব। তবে আম্মু বলেছে এইচএসসি পরীক্ষার পর। এখন দেখি আপনারা ওখান থেকেই এসেছেন। শুনে ভালো লাগলো ম্যাম। দুজন কথা বলতে বলতে রিসোর্টে পৌঁছালো। থ্যাংক ইউ এত দূর আসার জন্য। নিধি আর কিছু না বলে রিসোর্টের ভিতরে চলে গেল। কি আরেক ঝামেলায় পড়লো। রাহি নিধিকে দেখে সে কি কান্না। রাহি পর্যন্ত ঠিক ছিল, কিন্তু অশুভ থুকু শুভ মেয়েদের মতো নাক টানছে। আরে বাবা থাম, আমি মরি নাই এখনো। কোথায় গিয়েছিলি নিধু? চিন্তায় ফেলে দিয়েছিলি। পুলিশকেও বলা হয়েছে, কিন্তু তারা বলেছে জঙ্গলে নাকি রাতে যাওয়া যাবে না। এইসব আজাইরা পুলিশগুলো এখন কোনো কাজের না। থাম এবার। রাস্তা হারিয়ে ফেলেছিলাম, আর জঙ্গলে আমাদের মতো কিছু মানুষ ট্যুরে এসেছিল, তাদের কাছে সাহায্য পেয়েছিলাম। সম্পূর্ণ সত্যি কথাটা নিধি বলল না, ভাবলো সময় করে বলবে। শুভ এদিকে নাক টানতে টানতেই বলল,
আমি তো ভেবেছি তোকে কোনো ভূত টেনে নিয়ে গেছে। তোর সব আজাইরা চিন্তা ভাবনা। এইদিকে ছাড়ো, নিধিকে দেখে কিছু সময় বোকা দিল। আজকে রাতে নিধিরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, তাই হাতে শুধু দিনটাই আছে। শীতের সময়ে পাহাড়গুলো দেখতে স্বর্গের মতো মনে হয়। তারা সবাই সকালের খাবার খেয়ে পাহাড়ে ওঠার জন্য তৈরি হলো। নিধিরা একসাথে উঠতে লাগলো। ছোট ছোট পাথরের জন্য হাঁটতে কষ্ট হচ্ছে, তাও অ্যাডভেঞ্চার বলে একটা কথা আছে না, একটু কষ্ট না করলে ট্যুরের মজাটাই বৃথা। প্রায় 2 ঘন্টায় সবাই পাহাড়ের অনেকটাই চূড়ায় উঠে পৌঁছেছে। ক্লান্ত থাকায় সবাই সিদ্ধান্ত নিল দুপুরের খাবার এখানেই খাবে। তাই সব কিছু রেডি করতে লাগলো। নিধি চারপাশ দেখতেই ব্যস্ত। মেঘ আর পর্বত এখন একসাথে মিলিত হয়েছে। নিধু, এই নে, আমার কিছু ছবি তুলে দে। রাহির কথায় নিধি ছবি তুলতে লাগলো। দুপুরে খাবার খেয়ে সবাই যে যার মতো করে মজা করতে লাগলো। রাহি আর শুভ ছবি তোলায় ব্যস্ত। এমন সময় নিধি খেয়াল করলো তাদের থেকে কিছুটা দূরে ইভান আর লিও দাঁড়িয়ে আছে। লিও কিছু একটা ইভানকে বলছে আর সে শুধু মাথা নাড়িয়ে সায় দিচ্ছে। নিধি কিছু একটা ভেবেই তাদের কাছে চলে গেল। আরে মিস্টার দলাবিলাই, আবার দেখা হয়ে গেল, কি ভাগ্য আমাদের। এই মেয়েকে তার ট্যুরের সবাইকে নিয়ে এখান থেকে যেতে বলো। ইভানের এমন কথা শুনে নিধি ঠেকে গেল। যাব মানে? এটা কি আপনার জায়গা নাকি? হুম হুম, ম্যাম, স্যার যেটা বলেছেন সেটা শুনুন। শুনবো না আমি। বলতে না বলতে পিছনে শোরগোল শুনে তাকালো। কালকে সেই কালো পোশাকধারী লোকগুলো দাঁড়িয়ে আছে। সাথে সাথে ইভানের আশেপাশে অনেকগুলো লোক এসে দাঁড়ালো। ওহ শিট, লিও এদিকটা সামলাও। বলেই উনি গতকালের মতোই হাত ধরে দৌড়াতে একটা গাছের পিছনে দাঁড়ালেন। এত দ্রুত হাত ধরে নিয়ে আসায় কিছুর সাথে লেগে নিধির হাতের তালু অনেকটা ছিঁড়ে গেছে, যার জন্য রক্ত অনেকটা বের হচ্ছে। ব্যথায় নিধি ফুপিয়ে কান্না করতে লাগলো। ইভানের চোখে এটা যেতে সে একটা কালো রুমাল দিয়ে নিধির হাতটা ভালোভাবে বেঁধে দিল। তারপর গাছের আড়াল থেকে বের হয়ে গেল। নিধি রুমালটার দিকে তাকিয়ে দেখলো একটা ড্রাগনের ছবি। কালো রুমাল, তারপর ড্রাগনের ছবি, বিষয়টা নিধির কাছে অদ্ভুত লাগলো। হঠাৎ পিছন থেকে শুভ আর রাহি আসলো। এখানে কি হচ্ছে এসব? এতগুলো লোক কোথা থেকে আসলো? নিধু, তোর হাতে কি হয়েছে? কিচ্ছু না। নিধি গাছের আড়াল থেকে উকি দিল, আর যেটা দেখলো তা দেখে নিধি সেখানে স্তব্ধ হয়ে গেল। একটা লোককে হাত পা বেঁধে ইভান ওর সামনে বসিয়ে রেখেছে। হঠাৎ মুখের কাপড়টা সরিয়ে দিল, তারপর লোকটির চেহারা দেখতে পেল। কবির আঙ্কেলকে এরা ধরে এনেছে কেন? কবির খান হলো নিধির বাবার বিজনেস পার্টনার, তবে সে যেমন মানুষের সামনে ভালো দেখায় ততটাই খারাপ সে। কালো দুনিয়ার সব কাজ তাকে দিয়েই সম্ভব। শুভ এটা দেখেই বলে উঠল, বুইরা কবির আঙ্কেলকে যেমন মনে হয় সে ততই গভীর জলের মাছ। পাহাড়ে গভীর জলের মাছ আসলো কোথা থেকে? আরে এটা কথার কথা, তুই তো নিউজ দেখিস না। গভীর জলের মাছ কি সেটা বুঝবি না। এইদিকে গুলির আওয়াজে ওদের কথায় ধ্যান ভাঙলো। ইভান কবিরের বুকে পরপর অনেকগুলো শুট করে থামলো। এটা দেখে দিদি কাপা কাপা গলায় বলো, মানুষ রূপের জানোয়ার। সারা রাত ওনার সাথে থেকে মনে হয় নি উনি এতটা নিষ্ঠুর লোক। একপাশে অসংখ্য লোকের বড়ি পড়ে আছে। এইদিকে একটা হেলিকপ্টার এসে থামলো, তবে পাহাড়ে নামতে পারলো না, কারণ সমতল ভূমি নেই এখানে। একটু পরে কিছু গার্ড কিছু বড় বড় বক্স হেলিকপ্টারে উঠাতে লাগলো। এরপর ইভান হেলিকপ্টারে উঠে গেল। অনেক তাড়াতাড়ি ঘটনা, নিধি কিছু বুঝে উঠতে পারলো না, ছল ছল চোখে তাকিয়ে রইল। তারা চলে যাওয়ার পর পুলিশের সব লোক আসলো। এটা দেখে নিধির অনেক রাগ হলো। যখন দরকার ছিল তখন আসতে পারিনি, লাশের পাহাড় বানানোর পরেরা এসেছে। নিধিদের ট্যুরের সবাই রিসোর্টে এসে যে যার মতো করে জিনিস গোছাতে লাগলো, যেন কিছুই হয়নি। অন্যদিকে নিধি এখনও ঘরের মাঝে আছে। সন্ধ্যা 7টা। তারা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। সেদিন রাতে বাসায় ফেরার পর নিধির অনেক জ্বর এসেছিল। মিসেস তানু মেয়ের এমন অবস্থা দেখে কান্না করতে লাগলেন। নিধির বাবা তাকে সান্ত্বনা দিতে লাগলো। নিধির আম্মু, এত শীতকাল, আবহাওয়া পরিবর্তন, এর জন্য এমন হয়েছে। ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। সেটা না হয় বুঝলাম, হাত কাটলো কিভাবে? হয়তো অ্যাক্সিডেন্টলি কেটে গেছে, হাইপার হওয়ার কিছুই নেই। রাতের আকাশে তারারে মাঝে তুমি যে চাঁদ অনন্যা,
তোমার আলোতে আধার আলোময়, চারিদিকে আলোর বন্যা। সে আলোয় হাসালে, খুশিতে ভাসালে, আবার একটু কাঁদালে। বহুদিন পর আমি প্রাণে বাজিয়ে বাঁশি, এ কেমন কোন মায়ায় বাঁধালে। রাতের আকাশ যেন এক মায়াময় শহর। শীতের রাতে গভীর না হলেও মনে হয় অনেক গভীর রাত হয়ে গেছে। নিধি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। নিধিরা খাগড়াছড়ি থেকে এসেছে আজ 2 দিন হলো। জ্বরটাও কিছুটা কমেছে। তবে নিধি এটা মানতে পারছে না ইভান এতটা নিষ্ঠুর। সেটা সে কেন বুঝতে পারেনি। নিধির হাতে ইভানের দেওয়া রুমালটা। সে পরপর কয়েকবার রুমালে ইসমাইল নিল। কি অদ্ভুত, এমন মনে হচ্ছে যেন ইভান তার আশেপাশে আছে। এমন সময় নিধির দরজায় নক করল মিসেস তানু। নিধি গিয়ে দরজাটা খুলে দিল। ডিনার করতে আই। আর তোকে না বারণ করেছি রাতে বারান্দায় দরজা বন্ধ রাখবি? এমনিতেই জ্বর, তার উপর আবার আরও ঠান্ডা লাগানো, তাই না? কিচ্ছু হবে না আম্মু। খেতে আই। মিসেস তনু চলে যাওয়ার পর নিধির হাতে থাকা রুমালটি একবার দেখে নিল, তারপর আলমারিতে রেখে দিল। ডিনার করার জন্য নিধি ধীর পায়ে চলে গেল নিচে। টেবিলে বসে খাবার খাওয়ায় মনোযোগ দিল। মেয়েটা এতটা মনমরা হয়ে থাকতে দেখে নিধির বাবা বলে উঠলেন, কি হয়েছে নিধিমা? খাগড়াছড়ি থেকে আসার পর থেকে তোমার মন খারাপ? কই আব্বু? কিছু কি হয়েছে? না, কিচ্ছু হয়নি। শরীরটা তেমন ভালো লাগছে না। খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, রাত জাগার দরকার নেই। নিধি আর কিছুই বলল না। ডিনার শেষ করে রুমে চলে গেল। কিছু সময় আয়নায় নিজেকে দেখতে লাগলো। সত্যি তো, সত্যি তো, এত মনমরা হয়ে আছি কেন আমি? ওটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কিছুই না। এই কালো অধ্যায়টা যেন আমার জীবনে দ্বিতীয়বার আর না আসে। নিধি একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। এদিকে কেউ একজন ল্যাপটপের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। নজর সরিয়ে কপালের চুলগুলো ঠিক করতে করতেই বলে উঠল, কালো অধ্যায়? উফ, ঘরওয়ালি, তোমার জন্যই তো এই কালো অধ্যায় নিয়ে তুমি নিজেও জানো না কার নজরে পড়েছ। আমি দূরে থাকলেও আমার নজরে সবসময় তুমি বন্দী। আই সোস ইউ ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অফ মাইন্ড। ইউ ক্যান নট গেট আউট অফ দিস ওয়ার্ল্ড ইভেন ইফ ইউ ওয়ান্ট টু। আমি আমার এই অন্ধকার জগতে তোমাকে বেছে নিয়েছি। তুমি চাইলেও এই জগৎ থেকে বের হতে পারবে না। আমেরিকা, কলম্বিয়া। লিউ গত 30 মিনিট ধরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ইভান ল্যাপটপে কাজ করছে আর কিছু সময় পর মুচকি মুচকি হাসছে। এটা দেখেও লিউ অবাক হয়ে ভাবছে, সেই ছোট থেকে ইভানের সাথে আছে সে, তবে কখনো তাকে হাসতে দেখেনি। আজ 2 দিন কি হলো যে তার স্যার এমন পরিবর্তন হয়ে গেছে? লিউ আর না পেরে গলা কিছুটা পরিষ্কার করেই বলল, স্যার আজকে কোনো স্পেশাল দিন? কেন? মানে স্যার, সে কখন থেকে দেখছি আপনি কিছু সময় পর পর মুচকে হাসতেন, তাই আর কি। আগে তো কখনো আপনাকে হাসতে দেখিনি। লিও, মানুষ কখন এভাবে হাসে? স্যার, আমি বাংলাদেশি কয়েকটা ছবি দেখেছি যেখানে নায়ক প্রেমে পড়লে নায়িকার কথা ভেবেই এখানে এমনভাবে বসে হাসে। যেমন সে অফিসে কাজ করতে করতে হাসে, রাস্তায় হাঁটতে হাঁটতে হাসে, খাবার খেতে খেতে হাসে, এমনকি ওয়াশরুমে গেলেও হাসে। শাট আপ স্টুপিড, এত কিছু বলতে বলিনি। ইভানের ধমক শুনে লিউ কাচুমাচু হয়ে বলল, স্যার, আপনি কি সত্যি সত্যি প্রেমে পড়েছেন? কিন্তু এটা কিভাবে সম্ভব স্যার? এতগুলো বছরে কোনো মেয়ে আপনার মনে জায়গা করতে পারেনি, তাহলে আজ কিভাবে? আমাকে কি মানুষ মনে হয় না? কোনো দিকে কমতি আছে নাকি? না না স্যার, সিসি, আপনি তো নায়কের থেকে কম না। নায়ককেও হার মানিয়ে ছাড়বেন স্যার আপনি। মাঝে মধ্যে আমি তো নিজেই আপনাকে দেখলে ক্রাশ খেয়ে যাই। লিউয়ের কথা শুনে ইভান হুড়ুকুসকে তাকালো। এটা দেখে লিউ থতমতে খেয়ে বলল, স্যার, আমি কিন্তু বয় লাভার না, আমি তো আপনার প্রশংসা করছিলাম আর কি। ইভান চোখ মুখ কুচকে ফেলল। কাজের কোথায় আসো? নেক্সট মিশন কোথায়? দুবাই। স্যার, আমি সব ব্যবস্থা করে ফেলেছি, বাকি কাজ আপনার।
ইভান একটা ডেভিল স্মাইল দিয়ে নিজের কাছে মন দিল। নিধি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। বাসায় বসে বোরিং ফিল না করার চেয়ে কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটাই ভালো। এরই মাঝে মিসেস তানু এসে মেয়েটাকে রেডি হতে দেখেই বলল, আর 2 দিন পরে কলেজে গেলে হয় না? শরীর এখন কেমন? ঠিক আছে আমি আম্মু, বাসায় বসে বোরিং হচ্ছি। ঠিক আছে, তবে যদি বেশি খারাপ লাগে বাসায় চলে আসবি, হ্যাঁ? আচ্ছা। রেডি হয়ে নিচে আয়, আমি খাবার দিচ্ছি। নিধি সাই জানালো। খাবার খেয়ে নিধি কলেজের উদ্দেশ্যে রওনা দিল। শুভ আর রাহিকেও কল দিয়ে আসতে বলল। নিধি গাড়ি থেকে নেমে গেটের সামনে শুভ আর রাহিকে দাঁড়িয়ে থাকতে দেখলো। নিধিকে দেখে রাহি বলল, তোর শরীর এখন কেমন? আগের থেকে ভালো। আচ্ছা চল ভিতরে। নিধিরা কলেজের ভিতরে চলে গেল। তবে মাঠের মাঝে যেতে একটা ছেলে দৌড়ে নিধির সামনে আসলো। নিধি 1 মিনিট, আমার কিছু কথা বলার ছিল। কি কথা ভাই? ভাই কেন ডাকছো? কারণ আমার ভাই নেই। অন্য কাউকে বানিয়ে নাও। শোনো, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, তবে বলার মতো সাহস পাচ্ছিলাম না। তুমি যে মেয়ে, আগের সেই নাক মোটা ছেলেটির মতো যদি পুরো কলেজে চরকার মতো ঘুরো, তাও সাহস করে বলছি আমি তোমাকে ভালোবাসি নিধি। ছেলেটির কথা শুনে শুভ আর রাহি হ হ করে হেসে উঠল। নিধি কিউট ফেস করে বলল, ওলে বাবালে, ভালোবাসো বুঝি আমাকে? অনেক। আমার জন্য সব কিছু করতে পারবে? অবশ্যই, এমন কিছু নেই যেটা আমি তোমার জন্য করতে পারবো না। ঠিক আছে, তাহলে প্রমাণ দাও। কি করতে হবে? রাহি, তোর ব্যাগে কি ইঁদুর মারার ওষুধটা আছে? হ্যাঁ হ্যাঁ আছে, দাঁড়া দিচ্ছি। রাহি ওষুধটা দেওয়ার পর নিধি ওষুধটা ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বলল, বেশি না, শুধু একটু ওষুধ খেলেই হবে, তাহলেই বুঝবো তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো। নিধির কথা শুনে ছেলেটা কর্ণমতে নিধির দিকে তাকিয়ে বলল, আপনি বাঁচালে বাপের নাম। বলে ফদর। ছেলেটির এহনে কাণ্ডে নিধি সহ আশেপাশের বাকি ছেলেমেয়েরা হাসতে হাসতে ঘোরাঘুরি খাওয়ার অবস্থা। এইদিকে নিধির এমন অদ্ভুত কাণ্ড দেখে ইভান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মনে মনে বলল, কি ডেঞ্জারাস মেয়ে। অবশ্য আমার খোয়ারওয়ালি আমার মতো হবে এটাই স্বাভাবিক, তবে এই ছেলেটার ব্যবস্থা করছি এখন। রাতে নিধি ডিনার শেষ করে রুমে এসে শুয়ে পড়ল। হেরি মাঝে তার মোবাইলটা বেজে ওঠে। অপরিচিত আর অন্য দেশের নাম্বার দেখে নিধি কিছুটা অবাক হলো। কলটা একবার কেটে গিয়ে আবার রিং হতে লাগলো। এবার নিধি রিসিভ করে কানে নিল। ওপাশ থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে উঠল। খোয়ারওয়ালি। নিধি কণ্ঠটা শুনে স্তব্ধ হয়ে বসে রইল। একটু পরে কাপা কাপা গলায় বলল, ইভান ডেভলিন। উফ, এত কিউট করে কেউ আজ পর্যন্ত আমার নাম ধরে ডাকার সাহস করেনি। আমার নাম্বার কোথায় পেলেন? শ্বাস নাও সুইটহার্ট, এত হাইপার হচ্ছ কেন? সামান্য নাম্বারই তো, এটা কোনো বড় ব্যাপার না। শুনুন, আমি সেদিন কিছুই দেখিনি, আর আপনাকেও ভুলে গেছি মিস্টার দলাবিলাই। এবার যদি আপনি আমাকে খুন করতে আসেন, তাহলে কিন্তু আমি কচু গাছে গিয়ে ফাঁসি দিয়ে দিব, আপনার কসম। নিধির এমন অদ্ভুত কথা শুনে ইভান চোখ মুখ কুচিয়ে ফেলল। তোমাকে খুন করব কেন? কবির আঙ্কেলকে তো আপনিই মেরেছেন, তাই না? আপনার মনে কি একটুও দয়া মায়া নেই নাকি? কই, আপনাকে তো খারাপ লোক মনে হয়নি। নিধির এমন কথা শুনে ইভান নিঃশব্দে হাসলো। তোমার কল্পনার থেকেও খারাপ আমি সুইটহার্ট। সেই কখন থেকে সুইটহার্ট, ঘরওয়ালি বলে ডাকছেন? আমার আম্মু আব্বু সুন্দর একটা নাম রেখেছেন আমার, সেই নামেই ডাকুন। সেটা তোমার পরিবার রেখেছে, এই দুটো স্পেশালভাবে আমি তোমার জন্য রেখেছি। তৈরি হয়ে নাও আমার এই অন্ধকার সাম্রাজ্যে আসার জন্য, মিস ঘরওয়ালি। নিধিকে কিছু বলার সুযোগ না দিয়ে ইভান কল কেটে দিল। নিধি হা হয়ে বসে রইল। কি বললো ইভান? কোথায় নিয়ে যাবে তাকে? নিধি আবার কল দিল ইভানকে, কিন্তু নাম্বার বন্ধ। এটা দেখে নিধি মোবাইলটা বিছনায় ছুঁড়ে মারল। এই ইভানের চক্করে পড়ে আমার বেহাল দশা। না নিধি, তোকে হার মানলে চলবে না। কি বা করতে পারবে ওই সাইকো? নিধি নিজের মনে নিজেই কথা বলতে লাগলো। কখন যে বক বক করতে করতে ঘুমিয়ে গেল টেরেই পেল না। সকালে দরজায় জোরে জোরে কড়াকার
করতে লাগলো কেউ। নিধি ধর পড়ে উঠে বসলো। সকাল সকাল বাসায় ডাকাত পড়লো নাকি, এই ভেবে নিধির চোখ মুখ কুঁচকে দরজার দিকে এগিয়ে গেল। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? You have given me something that is cannot live without. You must not underestimate that when you are in doubt. But I don't want to carry on like everything is fine. ইভান গানটি বলতে বলতে ধীর পায়ে নিধির কাছে আসতে লাগলো। নিধি পিছনে যেতে যেতেই দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতেই পারছে না ইভান তার বাড়িতে কিভাবে আসলো। আপনি এখানে কিভাবে আসলেন? কেনই বা আসলেন? ইভান নিধির অনেকটা কাছাকাছি এসে তার কানে ফিসফিস করে বলল, I cannot love you in the dark. It feels like we are oceans apart. নিধি গানের কোনো মানেই বুঝলো না, তবে এটা বুঝেছে সামনে তার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। Sweetheart, কি ভাবছো? চলে যান এখান থেকে। আর আপনি বাসায় আসলেন কিভাবে? শ্বশুর বাড়িতে আসতে কোনো কারণ লাগে না। কার শ্বশুর বাড়ি? অবশ্যই আমার। আমার তো কোনো বোন নেই। তোমার বোন থাকলেও আমি তোমাকেই বেছে নিতাম সুইটহার্ট। নিধিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ইভান নিধিকে কোলে তুলে নিল। হঠাৎ করে এমনটা হয় নিধি কিছুটা ভয় পেয়ে গেল। কি করছেন কি মিস্টার দলাবিলাই? ছাড়ুন আমাকে। ইভান কিছু না বলে নিধিকে নিয়ে নিচে চলে গেল। নিচে যেতেই নিধি দেখলো তার মা মিসেস তানু আর তার বাবা শিশির চৌধুরীকে চেয়ারে বেঁধে রেখেছে। কি করলেন আপনি? আমার আম্মু আব্বুর সাথে তাদের এভাবে বেঁধে রেখেছেন কেন বলুন? কি আর করব বলো সুইটহার্ট, শ্বশুর মশাই তো আমার মতো খারাপ অনুভূতিহীন মাফিয়ার সাথে তার ফুলের মতো মেয়েকে যেতে দিবে না, তাই এই অবস্থা। যদি সুন্দরভাবে আমার কথা শুনতো তাহলে কিছুই করতাম না। ইভানের কথা শুনে নিধির আব্বু রেগে পড়ল। তুমি কবিরকে খুন করেছো, এমনকি বাংলাদেশে তোমার নামে কেসের অভাব নেই। একবার হাতটা খুলে দাও, এক্ষুনি পুলিশকে কল দিব আমি। উফ, শ্বশুর আব্বু, পুলিশ এই ইভান ডেডলিনের আশেপাশেও আসতে পারবে না। অসভ্য ছেলে কোথাকার, আমার মেয়েকে রেখে এক্ষুনি বের হ। আওয়াজ নিচে শ্বশুর মশাই। 18টা বছর আপনারা আমার সুইটহার্টকে বড় করেছেন, দেখে শুনে রেখেছেন। বাকিটা সময় আমার দায়িত্ব, চিন্তা করবেন না শ্বশুর মশাই। ইভান ডেভলিন তার জিনিসের অনেক খেয়াল রাখে, সেটা যদি হয় তার আসক্তি তাহলে তো কথাই নেই। এই বলে ইভান নিধিকে কোলে নিয়ে হাঁটা ধরলো। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন বলছি, ছাড়ুন। আর আমাকেই বা কেন নিয়ে যাচ্ছেন? নিরিবিলিতে চুমু খাওয়ার জন্য। ইভানের এমন লাগামহীন কথা শুনে নিধি রেগে তীর তীর করে কাঁপতে লাগলো। বলছি তো ছাড়ুন আমাকে, আমি কোথাও যাব না। কিন্তু কে শুনে কার কথা? নিধি চিৎকার করে কান্না করতে লাগলো। পিছনে মিসেস তানু নিজের সামনেই মেয়েকে নিয়ে গেল, সেটা মেনে নিতে না পেরে চেঞ্জ হারালেন। এইদিকে লিও বের হওয়ার আগে নিধির আব্বু আম্মুর হাতের বাঁধন খুলে দিল। চিন্তা করবেন না আঙ্কেল, স্যার ম্যামকে দেখে শুনে রাখবে। আমরা এখনই আমেরিকাতে ফিরে যাব, তবে সমস্যা নেই, নিশ্চিন্তে থাকুন। এই বলে লিও সেখান থেকে চলে গেল। এইদিকে নিধির বাবা পুলিশকে কল দিলেন, কিন্তু তার সব শুনে বলল তারা কিছুই করতে পারবে না। কি একটা সমাজে বসবাস করছে যেখানে নিজের সামনের মেয়েটিকে তুলে নিয়ে গেল আর বাবা হয়ে তিনি কিছুই করতে পারলেন না। ডাক্তারকে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলল। নিধির মায়ের অবস্থা ভালো না, সামনের দিনগুলো কেমন হবে তা ভেবে শিশির চৌধুরীর মনটা বিষণ্ণতায় ভরে গেল। এইদিকে নিধি কান্না করতে করতে ঘুমিয়ে গেল। ইভানও তাকে জাগালো না। যখন নিধির ঘুম ভাঙলো তখন সে নতুন জায়গা আবিষ্কার করলো। কালো রঙের বেডে শুয়ে আছে সে। আশেপাশে যত আসবাবপত্র আছে সবই কালো রঙের, এমনকি দেওয়ালের রঙও কালো। কোথায় এসে পড়লো সে? মাথাটাও প্রচুর ব্যথা করছে। নিধি কোনো মতো উঠে বসলো। বাবা মার কথা মনে পড়তেই ফুপিয়ে কেঁদে উঠলো। তখনই একটা মেয়ে রুমে এসে দাঁড়ালো। নিধি দেখলো মেয়েটি তাদের দেশের মেয়েদের মতো না। এ থেকে অনুমান করে নিল যে সে বাংলাদেশে নেই। ম্যাম,
আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য খাবার রেডি করে রেখেছি। আচ্ছা, তার গুরুত্বপূর্ণ কাজে বাইরে গেছে। মেয়েটির মুখে স্পষ্ট বাংলা শুনে নিধি কিছুটা অবাক হলো। আপনি কে? আমি লারা, 3 বছর ধরে ইভান স্যারের বাসায় কাজ করছি। আগে নিধি ম্যাম বলে ডাকা বন্ধ করো, আমার নাম ধরেই ডাকবে। সরি ম্যাম। আবারও? ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে এসো, আর কাবাডে তোমার জন্য প্রয়োজনীয় জিনিস আছে। লারা চলে যাওয়ার পর নিধি ফ্রেশ হতে চলে গেল। চোখে মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকালো নিধি, নিচু স্বরে বলল, এখান থেকে পালাতে হবে আমাকে, কিন্তু নতুন শহর, নতুন জায়গা, কোথায় যাব আমি? না, সেটা নিয়ে পরে ভাবা যাবে, আগে এই সাইকোর থেকে পালাই। নিধি ফ্রেশ হয়ে নিচে গেল, আশপাশটা চোখ বুলিয়ে নিল। এখনো সবকিছু কালো রঙের। লোকটি কি কালো রং পছন্দ করে নাকি? এসব ভাবতে ভাবতেই নিধি লারার কাছে চলে গেল। টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। এই বাড়ির সব কিছু কালো রঙের কেন লারা? কালো রং ছাড়ের পছন্দ, বাড়ির প্রতিটি জিনিসই ছাড়ের পছন্দের। পছন্দের বাইরে কোনো জিনিসই ছাড় রাখে না। নিধি খাবার খেতে খেতে লারাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে ওই জঘন্য মানুষটির বাড়িতে আছো কিভাবে? আমার আগে আমার বাবা এখানে কাজ করতো। বাবা মারা যাওয়ার পর আমি একা হয়ে যাই, তখন ছাড়ই আমাকে আশ্রয় দেয়। ছাড় খারাপের সাথে খারাপ, তবে কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি। নিধি কিছু বলতে গিয়েও বললো না। ইভান আর জ্যাকসন মুখোমুখি বসে আছে। পায়ের উপর পা তুলে আপেল খাচ্ছেন ইভান, যেন তার আশেপাশে কেউ নেই। গত 1 ঘন্টা যাবৎ জ্যাকসন ধৈর্য ধরে বসে আছেন, এমনভাবে তাকিয়ে আছে ইভানের দিকে যেন চোখ দিয়ে গিলে খাবে। আর না পেরে জ্যাকসন রাগী গলায় বলল, ইভান, এটা আপেল খাওয়ার সময় না। 1 ঘন্টা ধরে আমাকে বসিয়ে রেখেছো, এখানে কি কোনো ড্রামা হচ্ছে? আওয়াজ একদম নিচে। ইভান, তুমি দিন দিন আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছ। আমি না, তুমি। ইভানের কথা শুনে জ্যাকসন থতমত খেয়ে গেল। ইভান আরো গম্ভীর গলায় বলে উঠল, ড্রাগগুলো সবার আগে আমার কাছে আসার কথা ছিল, কিন্তু তুমি আমার আগে বাংলাদেশে পাঠিয়ে দিলে। ভালো করেই তো জানো আমার জিনিসে খেয়াল আমি রাখতে জানি। আমার জিনিসে হাত দেওয়ার সাহস নেক্সট টাইম করবে না। এই বলে ইভান উঠে গেল। ইভান চলে যাওয়ার পর জ্যাকসন রেগে চিৎকার করে বলে উঠল, ইভান ডেভলিন, সময় আমারও আসবে, আর তখন তোকে ধ্বংস আমিই করব। রাত প্রায় 12টার কাছাকাছি। নিধি লারার সাথে বসে গল্প করছে, তার মনটা কিছুটা ভালো। দুপুরে নিধি লারাকে অনেক অনুরোধ করলো তাকে যাতে মোবাইলটা দেওয়া হয়, সে তার বাবা মায়ের কাছে খবর নিবে। লারা যেহেতু পরিবার হারা মেয়ে, তাই সে নিধিকে তার রুমে এনে তাকে মোবাইলটা দিয়ে দিল কথা বলার জন্য। নিধু তার মায়ের সাথে কথা বলল এবং চিন্তা না করার জন্য বারণ করলো। এটা বলে মিসেস তানুকে সান্ত্বনা দিয়েছে যে ইভান আর যাই করুক তার কোনো ক্ষতিই করবে না। মিসেস তানু মেয়ের কথা মেনে নিলেন আর সাবধানে থাকতে বললেন। ইভান কারোর সাথে কথা বলতে বলতে হল রুমে ঢুকে গিয়ে দাঁড়িয়ে পড়ল। টক টু ইউ লেটার। এই বলে কল কেটে দিয়ে নিধির দিকে তাকালো ইভান। কোনো একটা বিষয় নিয়ে লারার সাথে খিলখিল করে হাসছে। কোনো মানুষের হাসি এত সুন্দর হতে পারে, এটা ভেবে ইভান বুকের পাশে হাত রেখেই বলল, উহ সুইট হার্ট, তোমার এই হাসিতে আমি ধ্বংস হয়ে যাই বারবার। তুমি কি কখনো বুঝবে না? নিধি হাসতে হাসতে চোখ গেল ইভানের দিকে। ইভানকে দেখে নিধি হাসি বন্ধ হয়ে গেল। লারাও দ্রুত উঠে গেল। স্যার, ডিনার রেডি। খেতে নেই আমার। এই বলে নিধির কাছে এসে তাকে কোলে তুলে নিল। আবার একই কাজ করায় নিধির রাগ হলো। ইভান নিধিকে তার রুমে নিয়ে বিছনায় বসিয়ে দিল। কি ভুল ছিল আমার যে আপনি আমাকে এভাবে বন্দি করে রেখেছেন? আর নজরে এসে তুমি অনেক বড় ভুল করেছো সুইট হার্ট, আর এই ভুলের শাস্তি হলো সারা জীবন আমার এই অন্ধকার সাম্রাজ্যে আমার সাথে কাটানো। অসম্ভব। এবার নিধির কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, কাল তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ ওয়েট করছে। গেট রেডি সুইট হার্ট। আমেরিকাতে শীতের দিনে আলো অনেক কম দেখা যায়। সকালে শুরু হয় অনেক দেরিতে, আবার দিনের আলো মিলিয়ে যায় বিকেলে হওয়ার আগে। নিধির ঘুম ভাঙছে প্রায় 9টার কাছাকাছি। নিধি ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বারান্দায় দাঁড়িয়ে সবার আগে সামনের বাগানটি নজরে আসে। কত ধরনের ফুল ফুটে আছে নিধি গুনে গুনে শেষ করতে পারল না।
ফুলগুলোর ওপর বরফের আবরণ পড়ছে। অতিরিক্ত ঠান্ডা লাগায় নিধি ভিতরে চলে গেল। কোনোমতে এলোমেলো চুল ঠিক করে নিচে নামতে গিয়ে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে রইল। আজকে কি কোনো বিশেষ কিছু আছে? পুরো প্লেট সাজানো হচ্ছে, প্লেটের কণায় কণায় ফুলের সমাহার। নিধিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে লারা ডেকে উঠল। নিধি, ব্রেকফাস্ট করতে এসো। লারা নিধিকে ডাকায় ইভান নিধির দিকে তাকালো। হাঁটু পর্যন্ত রেড ফ্রক, চুলগুলো ক্লিপ দিয়ে উঁচু করে বাঁধা, গাল দুটো শীতে লালচে বরণ ধারণ করেছে, গোলাপি ঠোঁট জোড়া একটু পরপর কেঁপে উঠছে। মেয়েটিকে এত সুন্দর হওয়ার জন্য কে বলেছে? তারপরেও এমন কাঁপছে কেন? ইভান বুঝতে পারলো তার দিকে তাকানোর জন্য নিধি এমন কাঁপছে, কিন্তু সে বাঘ না ভাল্লুক? ভয় পাওয়ার মতো তো কিছু দেখছে না। নিধি আবারও উপরে যেতে যাবে, তখন ইভান গম্ভীর কণ্ঠে বলে উঠল, খেতে এসো। নিধি তাও ঠাই দাঁড়িয়ে রইল। বাংলা বোঝো না নাকি পার্সোনালভাবে বোঝাতে হবে? নিধি কথাটি শুনেই দ্রুত পায়ে নেমে এলো, আর একটা চেয়ার টেনে বসে গেল। এইদিকে লিও আর লারা ওদের কাণ্ড দেখছে। লারা মুচকি হেসে নিধিকে এটা ওটা দিতে লাগলো। একটু পরে নিধি লারাকে তার কাছে ডাকলো। লারা নিধির কানের কাছে যেতেই নিধি ফিস ফিস করেই বলে উঠল, আজ কি কোনো বিশেষ দিন আছে? এভাবে পুরো প্যালেস সাজাচ্ছেন কেন? আমি নিজেও জানি না। লারার কথা শুনে নিধি একটা দীর্ঘশ্বাস ফেললো। ওদের এইভাবে ফিস ফিস করে কথা বলতে দেখে লিও বলল, কানে কানে কি বলা হচ্ছে, আমরাও একটু শুনি। লিওর কথা শুনে লারা ভুরু কুঁচকে ফেললো। মেয়েদের কথায় আপনার নাক না গলালেও চলবে। খাবার খাওয়ার সময় কথা বলতে নিষেধ করেছি না? ইভানের গম্ভীর গলা শুনে লিউ চুপ করে গেল। লারাও চুপচাপ খাবার খাওয়ায় মনোযোগ দিল। কিছু সময় আগে ইভান বসা থেকে বের হয়েছে। কেন হয়েছে সেটা জেনে নিধির কাজ নেই। সেই সুযোগের আশায় ছিল। নিধি লারার কাছে চলে গেল। লারা, হ্যাঁ বলো। সরি গো, আজকে তোমাকে সময় দিতে পারছি না, রান্না শেষ হয়ে এসেছে। সমস্যা নেই, তোমার মোবাইলটা দেওয়া যাবে? হ্যাঁ, আমার রুমে আছে, যাও। কিন্তু সাবধানে, বাসায় লিও আছে। তোমার স্যারের সাথে যায়নি সে? না। নিধি কিছু না বলে লারার রুমে চলে গেল। কিছুদিন হচ্ছে নিধি তার বন্ধুদের সাথে কথা বলেনি, যেখানে তারা সব সময় একসাথে ছিল। নিধি রাহির মোবাইলে কল দিল। কিছু সময় রিং হওয়ার পর ওপাশ থেকে রাহির কণ্ঠ ভেসে এলো। হ্যালো, কে? রাহি। রাহি নিধির কণ্ঠ শুনে অবাক হলো, তার উপর রাগও হলো। রাহির সাথেই শুভ ছিল। রাহি ইশারা করে বোঝালো নিধি কল দিয়েছে। শুভ রাগে বলে উঠল, কল না দিলেও পারতো, আমারও তো কেউ নেই। শুভ, রাহি, আমার কথা শোন। আঙ্কেল আন্টি বলেছে সব, এসব বাদ দে। কেমন আছিস? যেমন থাকা দরকার, চার দেওয়ালের মাঝে বন্দি হয়ে আছি। মন খারাপ করিস না একদম। তবে ওই বেড়া মাফিয়া হলেও আমার কাছে ভালোই লেগেছে। হয়তো সত্যি সে তোকে ভালোবাসে। রাহির কথা শুনে নিধি ধীর গলায় বলল, একজন নিষ্ঠুর খারাপ বাজে লোকের দ্বারা ভালোবাসা কখনোই সম্ভব না রাহি। উনি একটা মাফিয়া, যে কোনো সময় আমাকে মেরে ফেলতে একবারও ভাববে না। এখন কি করবে? পালাবো। নিধির কথা শুনে শুভ হতাশ হয়ে বলল, যাই করিস না কেন ভেবেচিন্তে করবি। এরই মাঝে রাহি কাপা কাপা গলায় নিধিকে বলল, নিধু বেবি, তোকে একটা কথা বলার ছিল। বল ফকিন্নি। মানে তোর থেকে একটা কথা লুকিয়েছি। থাক, বলতে হবে না, আমি জানি তোর আর শুভর মাঝে ইটিস পিটিস চলছে। নিধির কথা শুনে রাহি কিছুটা লজ্জা পেল। আমার থেকে তোদের দুজনের জন্য কংগ্রাচুলেশনস। আর আমি আসলে কিন্তু ট্রিট চাই আমার। ঠিক আছে। নিধি রাহির সাথে কথা বলে শেষ করে লারার কাছে চলে গেল। কার সাথে কথা বলছিলে? বন্ধুদের সাথে। আচ্ছা বসো, এই নাও কেক খাও। নিধি বসে বসে কেক খেতে লাগলো আর লারার সাথে গল্প করছিল। লারা, চলো না একটু ঘুরে আসি। চার দেওয়ালের মাঝে বন্দি হয়ে থাকতে আমার যে বড্ড কষ্ট হচ্ছে। ছাড়, জানতে পারলে তো বকবে। কিছুই হবে না, আশেপাশেই একটু ঘুরবো। আচ্ছা, একটু দাঁড়াও। বলে লারা লিউয়ের রুমে চলে গেল। লিউ তখন বেড়ে বসে ল্যাপটপে কাজ করছে। শুনছেন? হুম? নিধি একটু বাইরে ঘুরতে চেয়েছে। এই মেয়েটি এভাবে বন্দি হয়ে থাকাটা আমার ভালো লাগছে না। স্যার জানতে পারলে আমেরিকার সব তুফান আমার মাথার উপর দিয়ে যাবে।
তেমন কোথাও যাব না, ড্রাগন প্যালেস এর আশেপাশেই থাকবো। আমি আসছি, যাও। লারা আর কিছু না বলে চলে গেল। একটু পরে তারা তিনজন একসাথে বের হলো। নিধি বাইরে বের হয়ে পিছনে ফেলে আসা বিশাল বড় প্লেসটির দিকে তাকালো, যেটা দেওয়ালে বড় করে লেখা ড্রাগন প্লেস, সাথে দেওয়ালে আঁকা ড্রাগনের ছবি। কি এক অদ্ভুত লোকটা। নিধি আসো। লারার কথায় নিধির ধ্যান ভাঙলো। দিনের আলো খানিকটা পরিষ্কার হয়েছে, বরফও গলতে শুরু করেছে। নিধি একটা পাতলা চাদর গায়ে জড়িয়ে রেখেছে। তিনজনে রাস্তায় একসাথে হাঁটছে। এরই মাঝে লারা বলে উঠল, নিধি, চিজ কেক খেতে চাও? ওই যে সামনে রেস্টুরেন্টে পাওয়া যায়, আর এখানকার চিজ কেক অনেক ইয়াম্মি। নিধি লাফিয়ে বলে উঠল, আমারও পছন্দের আগে বলবে না? চলো চলো। লারা আর নিধির হাত ধরে এগিয়ে গেল। এদিকে লিও কপালে হাত দিয়ে ভাবতে লাগলো, কাদের পাল্লায় পড়েছে সে। নিধি, লারা, লিও তিনজনে চিক কেক খেতে খেতে প্লেসের দিকে রওনা দিয়েছে। আবার তিনজন যখন বুঝতে পারলো পিছনে কেউ তাদেরকে অনুসরণ করছে, তখন তারা দাঁড়িয়ে গেল। পিছনে তাকাতেই ওরা ভয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। একটা ভয়ঙ্কর দেখতে কুকুর তাদের দেখে তাকিয়ে আছে। নিধি, এখন কি হবে? কেন যে সেখানেই খাবারগুলো শেষ করলাম না? কি আর করব বলো, পালাও। এই বলে নিধি দিল এক ভয় দৌড়। নিধির সাথে সাথে লারা ও লিও দিল দৌড়। লিও দৌড়াতে দৌড়াতে বলল, তোমাদের দুজনে চক্করে পড়ে আমাকে কুকুরের দৌড়ানি খাওয়া লাগছে। তিনজনে একে দৌড়ে প্লেসের ভিতরে চলে গেল। নিধি হাঁপাতে হাঁপাতে খিলখিল করে হেসে উঠল। নিধির সাথে সাথে লারা আর লিও হাসলো। এইদিকে নিধির এই হাসির দিকে তাকে ইভান দীর্ঘশ্বাস ফেললো। তাকে জ্বালিয়ে দিয়ে এই মেয়ে কি আনন্দ করছে। সন্ধ্যা প্রায় 7টা থেকে লারা নিধির রুমের সামনে দাঁড়িয়ে নিধিকে ডেকেই চলছে, কিন্তু নিধি দরজাই খুলছে না। একটু আগে লারা নিধির রুমে এসে বিয়ের গাউন, তার সাথে যত জুয়েলারি আছে সব নিয়ে নিধিকে দিয়ে বলল একটু পরে কিছু মেয়ে আসবে তাকে সাজিয়ে দিতে। নিধি কথাটা শুনে স্তব্ধ হয়ে বসে রইল। তারপর এই কাহিনী। একটু পরে ইভান এলো। কি হচ্ছে এখানে? স্যার, নিধি দরজা খুলছে না। তুমি যাও। তারা চলে যাওয়ার পর ইভান এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে রুমে ঢুকলো। নিধিকে বেড়ে এভাবে বসে থাকতে দেখে ইভান খানিকটা বিরক্ত হলো। একটা কথা, একবারের বেশি বলা আমি পছন্দ করি না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। জানতে চাইনি আমি। একটু পর কিছু মেয়ে এসে সাজিয়ে দিয়ে যাবে, লক্ষ্মী মেয়ের মতো থাকবে। আমি বলছি তো, আমি আপনাকে বিয়ে করব না। আপনার মতো মাফিয়াকে আমি কখনোই ভালোবাসতে পারবো না, কখনো না। বিয়ে করা তো দূর। নিধির কথা শুনে ইভান এবার রেগে গেল। দ্রুত নিধির কাছে এসে তাকে বেডের সাথে চেপে ধরল। তোর থেকে এত কিছু শুনতে চেয়েছি আমি। বলেছি না বেশি কথা বলা আমার পছন্দ না। দোষটা তোর ছিল, আমার নজরে আসা। এখন যেহেতু এসেই গেছিস, সেহেতু তোকে আমার সাথেই থাকতে হবে। নিধিকে এভাবে চেপে ধরে সে ব্যথায় ফুপিয়ে কান্না করতে লাগলো। নিধিকে কান্না করতে দেখে ইভান একটু শান্ত হলো। রেডি হয় নাও সুইট হার্ট। নিধি বউ সাজে বসে আছে, হোয়াইট গাউন, তার সাথে ছোট ছোট ডায়মন্ডের বাটারফ্লাই ইয়ারিং, গলা জুড়ে আছে বাটারফ্লাই নেকলেস। দেখে মনে হচ্ছে শুভ্র পরি পৃথিবীতে নেমে এসেছে। লারা এসে দেখতে পেল নিধি চুপচাপ করে বসে আছে। নিধি, তোমাকে একদম পরীর মতো লাগছে। নিধি চুপ করে রইল। একটু পরে ইভান নিধির রুমে এলো। লারাকে চোখের ইশারা করতে সে চলে গেল। ইভান নিধির কাছে এসে দাঁড়ালো। আয়নায় নিধির দিকে তাকালো। হ্যাঁ, তার শুভ্র পরি তার সামনেই বসে আছে। এই শুভ্র পরির চোখের মায়ায় পড়েছে। তার মতো অনুভূতিহীন মাফিয়া কিং। সে কখনো ভাবেনি তার সাম্রাজ্যে কেউ আলো হয়ে আসবে। ইভান কিছু সময় নিধির দিকে তাকিয়ে তারপর তাকে কোলে তুলে নিল। আজ নিধি কিছুই বলল না। দেখতে দেখতে নিধি আর ইভানের বিয়েটা সম্পন্ন হলো। নিধি এবার আরও জোরে জোরে কান্না করতে লাগলো। লারা আর লিও চুপ করে দাঁড়িয়ে আছে। ইভান চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। নিধির কান্না তার সহ্যই হচ্ছে না। আর নেপারে নিধিকে হেক্সার টান দিয়ে কোলে তুলে নিজের রুমের দিকে পা বাড়ালো। পিছন থেকে আফসোসের সুরে লারা বলল, মেয়েটি কষ্ট পাচ্ছে ঠিক আছে, কিন্তু ছাড় যে তাকে সত্যিই ভালোবাসে। নিধি ছাড়ের লাইফে আসার পর ছাড় এখন হাসতে শিখেছে। তুমিও রেডি হয়ে নাও। কোন দুঃখে? এই যে বিয়ে করতে। লারা লিওয়ের কথা শুনে হালকা লজ্জা পেল। দৌড়ে সেখান থেকে প্রস্থান করলো সে। লিও আলতো করে হাসলো।
এইদিকে ইভান নিধির সামনে বসে নিধির কাণ্ড দেখছে। কান্না করতে করতে মেয়েটির চোখ মুখ ফুলিয়ে ফেলছে। কান্না থামাও। আপনি আমার থেকে দূরে থাকুন, নিষ্ঠুর লোক কোথাকার। আমি আপনাকে ঘেন্না করি। তোমার চোখে ঘৃণা দেখে আমি আনন্দ পাই সুইট হার্ট। আমি এখান থেকে চলে যেতে চাই। ভুলে যাও। ইভানের পুরো রুমটি মোমবাতি আর কালো গোলাপ দিয়ে সাজানো হয়েছে, তাও নিধির বেশ ভালো লেগেছে। আমেরিকাতে শীতকালে বৃষ্টি হয় এটা নিধি আজ জানলো। বাইরে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে গেল বুঝতে নিধির কিছুটা কষ্ট হচ্ছে। একটু পরে দরজা বন্ধ করার শব্দে নিধি পিছনে ফিরে তাকালো। ইভানকে তার দিকে এগিয়ে আসতে দেখে সে কিছুটা ভয় পেয়ে গেল। কাপা কাপা পায়ে জানলার সাথে পিঠ ঠেকে দাঁড়ালো। ইভান নিধির কাছাকাছি এসে ঝুঁকে পড়ল। সামথিং ইজ রং সুইট হার্ট। ইভানের ডিপ ভয়েস শুনে নিধি কিছুটা কেঁপে উঠল। নিধির এমন চেহারা দেখে ইভান আলতো করে হাসলো। বয়স কত তোমার? ককেন? আনুমানিক 18 তো হবেই, তাই না? 18ই। সো হোয়াই উই আর লেট? লেটস মেক দ্য ডে মেমোরেবল। এই বলে নিধিকে ইভান কোলে তুলে বেড়ে শুয়ে দিল। ইভান নিধির দিকে ঘর লাগা চোখে তাকিয়ে রইল। আজকের রাতটি শুধু ইভান আর নিধির। জানলার কালো পর্দাগুলো বাতাসে উড়ছে। নিধি উঠতে গেলেই ইভান নিধিকে থামিয়ে দিল। ডোন্ট ডিস্টার্ব মি সুইট হার্ট। আমার গুরুত্বপূর্ণ কাজে ডিস্টার্ব আমি একদম পছন্দ করি না। সকালে নিধির ঘুম ভাঙলো ইভানের ডাকে। মিহি কণ্ঠে তাকে ডাকছে। সুইট হার্ট, আর কত ঘুমাবে? নিধির গতকালকের ঘটনাটা মনে পড়তেই তার মনটা খারাপ হয়ে গেল। রাগও হলো অনেক। তাও এখন সে কিছু না বলে বেডশিটটা গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিধি তার শরীরের অনেকাংশ কামড়ের দাগ দেখতে পায়। নিধি দীর্ঘশ্বাস ফেলে ঝর্ণার নিচে বসে বলল, গত 1 ঘন্টা হলো নিধি ওয়াশরুমে গেছে আর সে বের হয়নি। শুধু ঝর্ণার আওয়াজই পাওয়া যাচ্ছে। সুইট হার্ট, আজকে ওয়াশরুমে থেকে যাওয়ার পরিকল্পনা করে রেখেছো নাকি? ইভান যখন দেখলো নিধি কোনো কথাই বলছে না, সে এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে গেল। নিধি ঝর্ণার নিচে বসে আছে। এই ঠান্ডার মধ্যে এভাবে ঝর্ণার নিচে বসে আছে এটা দেখে ইভানের অনেকটা রাগ হলো। তাও নিজেকে শান্ত রেখে নিধিকে সেখান থেকে কোলে তুলে রুমে নিয়ে এলো। ইভান নিধিকে বসিয়ে দিয়ে তোয়ালে দিয়ে নিধির চুলগুলো আলতো করে মুছে দিতে লাগলো। পাকনামি না করলে হয় না, নাকি রাতে সব কিছু সকাল হতে না হতেই ভুলে গেছো সুইট হার্ট? ইভানের এমন লাগামহীন কথা শুনে নিধির চোখ মুখ কুঁচকে ফেলল। ঠিকভাবে কথা বলুন মিস্টার। আমার থেকে ভালো কিছু আশা করা বোকামি। মানুষ খুন আর আমাকে জোর করে বিয়ে করা ছাড়া আপনি কিছু করতে পারবেন না, সেটা আমি খুব ভালো করেই জানি। ইভান নিধির কিছুটা কাছাকাছি এসে ফিসফিস করে বলল। তোমার স্বামী হই সুইট হার্ট। নিধি কিছু বলল না। ইভান নিধিকে কোলে তুলে নিয়ে নিচে চলে গেল, যেখানে লারা আর লিও তাদের জন্য অপেক্ষা করছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং নিধি। নিধি হালকা হেসেই উত্তর দিল, গুড মর্নিং। তোমার ঘুম ভালো হয়েছে নিধি? চোখ মুখ ফুলে আছে কেন? লারার কথা শুনে ইভান খাবার খেতে খেতেই উত্তর দিল। বাসর রাতে ঘুম ভালো হয় কিভাবে? ইভানের এমন কথা শুনে লারা বখার মতো তাকিয়ে আছে লিওয়ের দিকে। লিও বেচারা মাথা নিচু করে খাবার খাচ্ছে, যেন সে এই দুনিয়াতেই নেই। নিধি খাবার নাড়াচাড়া করতে করতেই ব্যস্ত। হঠাৎ লারা আবারও বলল, নিধি তোমার গলায় কি হয়েছে? মনে হচ্ছে কিছু একটা কামড়েছে। একটা জংলি কুকুর কামড়ে দিয়েছে। লিও এবার না পেরে লারার পায়ে চিমটি দিয়ে চুপ করতে বলল। নিস্তব্ধ রাতে শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছে এক নারী। পরনে তার কালো রঙের হাঁটু সমান ফ্রক, চোখে মুখে খুশি ঝিলিক। শীতকাল হওয়ায় তুষারপাতও হচ্ছে অনেক। নিধি কোনো রকমে নিজেকে ঠিক রেখে দৌড়াচ্ছে। পাপের সাম্রাজ্য থেকে সে এবার মুক্তি পেতে চলেছে। এর থেকে খুশির আর কি হতে পারে? শীতে নিধির হাত পা জমে যাবে এমন মনে হচ্ছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে একটা কালো গাড়ি দেখে নিধি হাত নাড়াতে শুরু করলো। সাহায্য চায় ওখান থেকে। ইভান জানতে পারলে সে
সাহায্য চাই ওর এখন, কারণ ইভান জানতে পারলে সব শেষ। জ্যাকসন আপন মনে গাড়ি ড্রাইভ করতে করতে হঠাৎ যখন দেখলো তার গাড়ির সামনে একটা মেয়ে হাত নাড়াচ্ছে, সে ব্রেক করলো। গাড়ির সামনে গিয়ে নিধি কাছে আওয়াজ করলো। জ্যাকসন কাজ নামিয়ে নিধির দিকে তাকালো। উজ্জ্বল শ্যামবর্ণের এক নারী, চোখের কর্নায় পানি চিকচিক করছে, ঠোঁট জোড়া তীর করে কাঁপছে শীতে। নিধি জানে ছেলেটি তার ভাষা বুঝবে না, তাই সে ইংরাজিতে কথা বলল। আমাকে একটু সাহায্য করুন দয়া করে। কি হয়েছে? এখন কিছু বলার সময় না, আপনি আমাকে একটু লিফট দিন। উঠো। নিধি লোকটির দিকে তাকিয়ে হালকা হেসে গাড়িতে গিয়ে বসলো। গাড়ি চলছে আপন মনে। নিধি ক্লান্ত থাকায় মাথাটা সিটে এলিয়ে দিল। তো মেয়ে, তোমার নাম কি? এখানকার মেয়ে বলে তো মনে হয় না। আমি নিধি, আর হ্যাঁ, আমি বাংলাদেশি মেয়ে। তাই জন্যই তো বলছি, এমনিতেই বাংলাদেশি মেয়ে আমার অনেক পছন্দের। জ্যাকসন খানিকক্ষণ থেমে আবার বলল, বাই দ্য ওয়ে, আমি জ্যাকসন। নামটা শুনে নিধি চমকে উঠল। সেদিন লিও ইভানের সাথে জ্যাকসন নামে কাউকে নিয়ে কথা বলছিল, যে কিনা ইভানের শত্রু। ইভানের মতোই মাফিয়া হবে, এটা নিধির বুঝতে দেরি হলো না। একজনের কাছ থেকে পালাতে গিয়ে সে আবার অন্য বিপদে গিয়ে পড়ল। এই মুহূর্তে নিজেকে অসহায় লাগছে অনেক। নিজেকে ঠিক রেখে নিধি বলল, আমাকে এয়ারপোর্টে দিয়ে আসবেন দয়া করে। সেখানে গিয়ে আব্বুর সাথে কথা বলে বাকিটা আমি সামলে নিতে পারবো। কিন্তু তুমি তো আমার বাসায় যাচ্ছ। কথাটা শুনে নিধির ভয় এবার বেড়ে গেল। বাসায় মানে? আমি আপনার থেকে সাহায্য চেয়েছি, আপনার বাড়িতে মেহমান হয়ে থাকার জন্য না। আজকে অতিরিক্ত তুষারপাতে রাস্তা ব্লক বললেই চলে, তাই রাতটি আমার বাসায় থেকে কাল চলে যেও। তার দরকার নেই, আপনি আমাকে এখানেই নামিয়ে দিন, আমি চলে যেতে পারবো। তা তো হচ্ছে না। ইভান ডেভলিনের দুর্বলতা। ও সরি, তোমাদের তো বিয়ে হয়েছে তাই না? নট ব্যাড। নিধি কথাগুলো শুনে স্তব্ধ হয়ে বসে রইল। তার মানে জ্যাকসন আগে থেকে সব জানে। নিধি এখন কি করবে? কান্নাও পাচ্ছে অনেক। জ্যাকসন ড্রাইভ করতে করতে সামনে কালো মেক্সিডির গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে সমস্যা হলো না এটা ইভান। জ্যাকসন গাড়ি থামিয়ে দিল। গাড়ি থেকে নেমে নিধিকেও নামতে বলল। নিধির সামনে ইভানকে দেখেই মনে হলো যেন প্রাণ ফিরে পেয়েছে। এই পাপী মানুষটাকে এখন তার কাছে নিরাপদ বলে মনে হচ্ছে। ইভান চুপচাপ দাঁড়িয়ে আছে। নিধি ইভানের দিকে যেতে লাগলে জ্যাকসন নিধির হাত চেপে ধরল। হাত ছাড়ুন, আমি ইভানের কাছে যাব। জ্যাকসন শয়তানি হাসি দিয়ে ইভানের দিকে তাকালো। ইভান ডেভলিন, বিয়ের পর দিনই বউ পালালো তোমার? রাতেই কি বউকে নিজের আসল রূপ দেখিয়েছিলে নাকি? হ্যাঁ? ইভান হাত মুঠিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করলো। গম্ভীর গলায় বলল, স্যার ওকে। কি বললে? ঠিক শুনতে পাইনি। তুমি তো জানোই তোমার সব পছন্দের জিনিসে নজর দিতে আমার অনেক ভালো লাগে। তো এমন মিষ্টি হট বাটারফ্লাইকে বাসায় লুকিয়ে রাখাটা একদমই ঠিক হয়নি। ইভান আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারল না। জ্যাকসনের কাছে গিয়ে নিধিকে তার থেকে দূরে সরিয়ে আনলো। গাড়িতে গিয়ে বসো। নিধু বাধ্য মেয়ের মতো ইভানের গাড়িতে গিয়ে বসলো। ইভান জ্যাকসনের কলার ধরে এলোপাতাড়ি মারতে লাগলো। তোর সাহস কি করে হয় আমার আসক্তির দিকে নজর দেওয়ার, বাস্টার্ড? এক রাতের জন্য হলেও বাটারফ্লাইকে চাই। ইভান জ্যাকসনকে মারতে মারতে যখন দেখলো জ্যাকসনের শরীরটা নড়াচড়া করা থেমে গেছে, তখন সে তাকে ছুঁড়ে ফেলে দিল। রাগে থরথর করে কাঁপছে ইভান। নিধি সাহস করে বের হতে পারলো না। ইভান কাউকে কল দিয়ে বলল, রাস্তায় পড়ে আছে, হসপিটালে নিয়ে যাও। এই বলে ইভান গাড়িতে গিয়ে বসলো। ইভানের হাত অনেকটাই কেটে গেছে। এটা দেখে নিধি কাঁপা কাঁপা গলায় বলল, আপনার হাতটা তো কেটে গেছে অনেকটা। ইভান কিছুই বলে না, চুপচাপ ড্রাইভ করতে লাগলো। নিধি ইভানের হাতটা ধরতে গেলে ইভান ধাক্কা দিয়ে নিধিকে সরিয়ে দিল। নিধি বুঝলো ইভান তার উপর অনেক রেগে আছে। নিধি ফুপিয়ে কান্না করতে লাগলো। এসব নেকা কান্না আমার সামনে করবে না। নিধির সাথে সাথেই চুপ হয়ে গেল। ইভান নিধিকে প্লেসের সামনে নামিয়ে দিয়ে আবার চলে গেল। নিধিকে দেখে লারা দৌড়ে এলো। কোথায় চলে গিয়েছিলে নিধি? তুমি জানো স্যার তোমাকে
প্যালেসে না দেখে প্রায় পাগল হয়ে গেছিল। নিধি কান্না করতে লাগলো। লারা নিধিকে নিয়ে ভিতরে চলে গেল। ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য কফি বানিয়ে দিচ্ছি। নিধি মাথা নাড়িয়ে উপরে চলে গেল। ফ্রেশ হয়ে এসে লারার সাথে বসলো। কান্না থামাও ছাড়, রেগে আছেন কিন্তু পরে ঠিক হয়ে যাবে আবার। উনি হাতে ব্যথা পেয়েছে লারা? চিন্তা করো না লিও, সাথে থাকলে সমস্যা নেই। নিধি চুপ করে বসে রইল। হ্যাঁ, সে ঘৃণা করে এই পুরুষটিকে, কিন্তু আজ এমন কেন হলো? সে তো পালাতে চেয়েছিল, তাহলে ইভানকে দেখে কেন তার মনে হলো সে এখন নিরাপদ? এসব ভাবতে ভাবতে হঠাৎ সদর দরজায় ইভান আর লিওকে দেখতে পেল। হাতের দিকে তাকিয়ে দেখলো একটি ব্যান্ডেজ করা। ইভান কোনো দিকে না তাকিয়ে সোজা উপরে চলে গেল। লারা লিওকে দেখে তার দিকে এগিয়ে গেল। ছাড়ের কি হয়েছে? জানি না, কফি বানিয়ে আমার রুমে এসো। লিও নিজের রুমে চলে গেল। লারা নিধির কাছে এসে বলল, রুমে যাও, মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তুমি এখন আর ছোট না, এটা তোমার বাংলাদেশ না যে তুমি কারোর থেকে সাহায্য চাইলে আর সে তোমাকে সাহায্য করলো। এখানে সব মানুষই মুখোশধারী, স্যার যেমনই হোক ভুলে যেও না সে তোমাকে ভালোবাসে। আজকে প্রথম ছাড়ের চোখে তোমাকে হারিয়ে ফেলার ভয় দেখেছি, যেখানে ইভান নামটি শুনলেই মানুষ থরথর করে কাঁপে। এই বলে লারা কিসের রুমে চলে গেল। নিধি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। একটু পর ধীর পায়ে ইভানের রুমে এগিয়ে গেল। গুটি গুটি পায়ে রুমে গিয়ে দেখলো ইভান বেডে বসে ল্যাপটপে কাজ করছে। নিধি প্রায় 5 মিনিটের মতো দাঁড়িয়ে আছে। ইভান একবারও চোখ তুলে তাকায়নি, তাই নিধি ইভানকে কাঁপা কাঁপা গলায় ডাকলো। শুনছেন? ইভান তাও তাকালো না। এবার নিধি অনেক কান্না পেল। আমি সত্যি দুঃখিত, এরপর থেকে এরকম ভুল হবে না, প্রমিস। ডিস্টার্ব হচ্ছে আমার। নিধি আর কিছু না বলে ডিভানে গিয়ে বসে পড়ল। ইভানের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেল তার খেয়ালই নেই। নিধিকে ঘুমিয়ে থাকতে দেখে ইভান নিধির কাছে এগিয়ে গেল। নিধির সামনে বসে তার হাতটি আলতো করে নিজের হাতে নিয়ে নিল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার পুরো পৃথিবী থমকে গেছে। তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার আসক্তি। যদি আমার সাথে থাকতে না চাও তাও তোমাকে আমার সাথেই থাকতে হবে সুইটহার্ট। সারা জীবন আমাকে ঘৃণা করে গেলেও আমার সমস্যা নেই, কিন্তু তোমাকে ছাড়া থাকতে আমি পারবো না। আমার একাকিত্ব জীবনে তুমি এক আলোকিত অধ্যায়। থেকে যাও, আমি রেখে দিতে রাজি আছি, বিকজ ইউ আর মাই হার্ট হ্যাকার। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সময়ের সাথে প্রকৃতি যেমন বদলায় তেমন বদলায় মানুষের জীবনের মোড়। আর 3 দিন হচ্ছে ইভান নিধির সাথে কথা বলেনি। নিধি কতভাবে চেষ্টা করেছে ইভানের রাগ কমানোর, কিন্তু সে তো নিজের কথাই অটল। নিধি লারার সাথে বসে গল্প করছিল। নিধির মন খারাপ দেখে লারা এটা ওটা বলে মন ভালো করার চেষ্টা করছে। নিধি, তোমাকে একটা খুব ভালো খবর দিচ্ছি, যেটার জন্য হয়তো স্যারের রাগ আর মনও ভালো হবে। লারার কথা শুনে নিধি কিছুটা নড়ে চড়ে বসলো। কেমন খবর? কাল ছাড়ের জন্মদিন, তুমি ছাড়কে সারপ্রাইজ দিতে পারো, এতে ছাড়ের রাগও কমবে। নিধি কথাটা শুনে অনেক খুশি হলো। তুমি কি শিওর যে এতে দলা বিলাইয়ের মন ভালো হবে? 100% শিওর আমি। তোমার হাতে শুধু আজকের দিনটাই আছে। আমি লিওকে বলে প্যালেসের ছাদে সব ব্যবস্থা করছি। গুড আইডিয়া লারা, আমি নিজ হাতে ওনার জন্য কেক বানাতে চাই। ঠিক আছে, এসো, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। 3 জন লোককে বেঁধে ইভানের সামনে নিয়ে আসা হয়েছে। তাদের মুখের কালো কাপড়টি সরিয়ে দেওয়ার পর সামনে ইভানকে পায়ের উপর পা তুলে বসে থাকতে দেখে যেন তাদের বুকটা কেঁপে উঠল। ইভান গম্ভীর গলায় বলে উঠল, আমার আন্ডারে কাজ করে আমার সাথেই বিশ্বাসঘাতকতা কত বড় পাপ জানিস? সরি বস, এরপর থেকে এমন ভুল হবে না আর। আমাদের এবারের মতো মাফ করে দিন। লোকগুলোর কথা শুনে ইভান জোরে জোরে হাসতে লাগলো। যেন এই মুহূর্তে সে কোনো মজার কথা শুনেছে। ইভানের এমন হাসি দেখে সবাই বুঝলো আজকে আর কারোর স্থান নেই। ইভান, ডেভলিনের সাথে বিশ্বাসঘাতকতা করার একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যু। এই বলে ইভান পরপর 3 জনের বুকে শুট করলো। সাথে সাথে লোকগুলো মাটিতে লুটিয়ে পড়লো। ইভান উঠে যেতে যেতে গার্ডের ইশারা করলো। এই ডাস্টবিনের ময়লাগুলোকে তাদের সঠিক স্থানে ফেলে দিয়ে এসো।
গার্ডগুলো মাথা নাড়িয়ে তাদের কাছে মন দিল। রাত প্রায় 11:30। নিধি ইভানের জন্য অপেক্ষা করছে। লারা আর জিও আজকে প্রাজে ফিরবে না, এটা অবশ্য তাদের প্ল্যান ছিল। নিধি আর ইভানকে একা একটু সময় দেওয়া দরকার। হঠাৎ সদর দরজাটা খুলে যাওয়ার শব্দে নিধি দ্রুত উঠে পড়ল। ইভান চুপচাপ সেই দিকে এগিয়ে এলো, যেন সে নিধিকে দেখেও দেখেনি। নিধি দ্রুত ইভানের পিছু পিছু গেল। নিধিকে এভাবে তার সাথে সাথে চলতে দেখে সে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রইল। চলুন না আজকে একটু চন্দ্রবিলাস করব। জানেন, আমি একটু আগেই দেখেছি আজকের আকাশের চাঁদটি খুব সুন্দর। এই সময়? হ্যাঁ হ্যাঁ, এই সময়। তোমার ইচ্ছে হলে তুমি যাও। নিধি এবার ইভানের গলা জড়িয়ে হলো, তারপর ইনোসেন্ট ফেস করে বলল, চলুন না, আপনারই তো বউ, আর বউদের আবদার রাখতে হয়, জানেন না নাকি? তাহলে তুমি মানছো যে তুমি আমার ঘরবালি? নিধি এবার কিছুটা থতমত খেয়ে গেল। ইভানের মন ভালো করার জন্য কত কি করা লাগছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো আর 5 মিনিট বাকি আছে। চলুন যাওয়া যাক। নিধি আর ইভান প্লেসের বিশাল বড় ছাদে এগিয়ে গেল। ইভান ছাদে যেতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। পুরো ছাদে লাইটিং করা, একপাশে বড় বড় করে লেখা হ্যাপি বার্থডে মিস্টার ধলাপিলাই। ইভান অনেকটাই অবাক হলো। এতগুলো বছর পর আবারও একই দিন দেখে ইভানের অতীতের কথা মনে পড়ল। হঠাৎ নিধির ডাকে ইভানের ধ্যান ভাঙলো। নিধি হাতে কেক নিয়ে ইভানের সামনে এগিয়ে এলো। হ্যাপি বার্থডে মিস্টার। তুমি জানলে কিভাবে? লারা বলেছিল। সেসব ছাড়ুন, এই যে দেখুন, আমি আপনার জন্য নিজ হাতে কেক বানিয়েছি। ইভান পুরো কোচকে তাকালো নিধির দিকে। চলুন চলুন, কেক কাটবেন, চলুন। নিধি ইভানের হাত ধরে টেবিলের দিকে নিয়ে গেল। ইভান না চাইতেও হালকা হাসলো। যে মেয়ে তার থেকে মুক্তি পাওয়ার জন্য পালাতে চেয়েছিল, সে এখন তার মন ভালো করার জন্য উঠে পড়ে লেগেছে। সে চুপচাপ কেক কাটলো, তারপর নিধির দিকে এগিয়ে গেল। নিধি ইভানকে এভাবে এগিয়ে আসতে দেখে খানিকটা সরে যেতে লাগলো। তখনই ইভান তাকে হ্যাসকা টান দিয়ে কাছে টেনে নিল। নিধি কাপা কাপা গলায় বলল, কেকটা টেস্ট করে বলুন কেমন হয়েছে। ইভান কেকের টুকরো মুখে দিয়ে সেটা নিয়ে নিধির মুখের কাছে ঝুঁকে পড়ল। নিধি বুঝলো ইভান কি করতে চাইছে। আপনা আপনি তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। এদিকে ইভান নিধির এমন ফেস দেখে হাসলো। এত সময় হয়ে গেল কিছুই হচ্ছে না দেখে নিধি ধীরে ধীরে চোখ খুলে দেখলো ইভান তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। ইস, কি ভাবলো আর কি হলো। নিধি লজ্জায় মাথা নিচু করে ফেললো। কেকটি ভালো হয়েছে। ইভানের কথা শুনে নিধি চমকে উঠল। যাক, তাহলে তার পরিশ্রমটি সফল হয়েছে। ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইভান আর নিধি। দুজনের মুখে কোনো কথা নেই। চুপচাপ আকাশের সেই গোলাকার চারটির দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে নিধি ইভানের দিকে তাকালো। শুনছেন? কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি। আপনার পরিবার? নিধি পুরো কথা শেষ করার আগেই ইভান থতমত গলায় উত্তর দিল, নেই। নিধি কিছুটা অবাক হলো। নেই মানে? এইবার ইভান নিধির দিকে তাকালো। তুমি কি আমার অতীত সম্পর্কে জানতে চাও? নিধি ইভানের মুখে এমন কথা শুনে কৌতূহল চোখে তাকালো। হ্যাঁ, অবশ্যই জানতে চাই। চলুন দোলনায় গিয়ে বসি। নিধি গিয়ে সামনে থাকা বড় দোলনাটিতে বসে পড়ল। ইভান চুপচাপ নিধির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এমনটা হয় নিধি ইভানের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। ইভান কিছুটা সময় চুপ থেকে বলা শুরু করলো। জন্মের পর থেকে আমি মা আর বাবার জায়গা হেনরি আঙ্কেলকে দিয়েছিলাম। আজও জানি না কারা আমার মা বাবা ছিল, যারা কিনা আমাকে আর আমার ছোট ভাইকে রেখে চলে গিয়েছিল। হ্যাঁ, আমার একটা ভাইও আছে। সেদিন তুমি পালিয়ে যাওয়ার গাড়িতে আশ্রয় নিয়েছিলে, সে আর কেউ না, আমার এই ছোট ভাই জ্যাকসন। নিধি ইভানের কথা শুনে অনেকটাই অবাক হলো। তাহলে আপনারা একসাথে থাকেন না কেন? ইভান দীর্ঘশ্বাস নিয়ে আবারও বলা শুরু করলো। জ্যাকসন আমার থেকে 2 বছরের ছোট, তবে আমি তাকে অনেক ভালোবাসতাম। হেনরি আঙ্কেল আমাদের দুজনকে ছোট থেকে বড় করেছে। আঙ্কেল আমাদের দুজনকেই ভালোবাসতো। এক কথায় আমরা তার সন্তানের থেকেও বেশি ছিলাম। আমি ছোট থেকেই কথা অনেক কম বলতাম, নিজেকে একা রাখতে পছন্দ করতাম। সারাদিন রুমে বসে পড়াশোনা করতাম, পরীক্ষায় প্রতিবার টপার করতাম।
আর এই কারণে জ্যাকসন আমার সাথে কথা বলতো না। হেনরি আঙ্কেল ছিলেন আমেরিকার টপ মাফিয়াদের মধ্যে একজন। তার শত্রুর অভাব ছিল না, যার জন্য আমাকে আর জ্যাকসনকে এক কথায় লুকিয়ে রাখত। একদিন আমি আর জ্যাকসন স্কুল শেষে বাসায় এসে দেখি পুরো হলরুমে জিনিসপত্র ছড়িয়ে আছে, আর পাশেই রক্তাক্ত হয়ে পড়ে আছে আঙ্কেল। এরকম দৃশ্য দেখে সেদিন অনেক কান্না করেছিলাম। একটিবার চোখ খুলে তাকাইনি। আঙ্কেল আমাদের একা রেখে চলে গিয়েছিল। সেদিন আঙ্কেলের মৃত্যুতে জ্যাকসন আমাকে দোষারোপ করেছিল। 16 বছরের ছিলাম তখন আমি। সেদিনের পর থেকে আমি আর জ্যাকসন আলাদা হয়ে যাই। নিজেকে নিজে প্রমিস করি, যারা হেনরি আঙ্কেলকে মেরেছে তাদের একটাকেও ছাড়ব না। এরপর থেকেই আমি ধীরে ধীরে কালো দুনিয়ায় আসা শুরু করি, আর এখন আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের মধ্যে একজন। বিশ্বাস করো, একটাকেও ছাড়িনি। তিলে তিলে মেরেছি, যারা আমার ছায়ার মতো মানুষটিকে এত জঘন্যভাবে হত্যা করেছে। এবার এ কথা শুনে নিধি ফুপিয়ে কান্না করতে লাগলো। ইভানের চোখের কোনো পানি। যেই ছেলে পাথরের থেকেও শক্ত, সে ছেলে কান্না করছে। ইভান আবারও বলে উঠল, তারপরে আমার এই অন্ধকার জগতে এক শুভ্র পরীর দেখা। সেদিন জঙ্গলে সেই শুভ্র পরীকে দেখে আমি ভেবেছিলাম হয়তো সে কবির খানের লোক। এটার জন্যই তাকে আমার সাথে নিয়ে এসেছিলাম। সে ঘুমিয়ে যাওয়ার পর হাতে রিভলভার তুলে নিয়েছিলাম তাকে মারবো বলে, কিন্তু শ্যুট করতে গিয়েও থেমে গিয়েছিলাম তার মায়াবী চেহারা দেখে। হাজারো চেষ্টা করে যখন শ্যুট করতে পারলাম না, তখন হাল ছেড়ে দিয়েছিলাম। সেদিন প্রথম আমি শ্যুট করতে গিয়েও থেমে গিয়েছিলাম। সেদিনের পর সেই শুভ্র পরীকে আর ভুলতে পারিনি। আমার এই নিষ্ঠুর অনুভূতিহীন মনে ক্ষুদ্র অনুভূতি জাগতে লাগলো। নিজেকে হাজারো চেষ্টা করেও ধরে রাখতে পারিনি। আদৌ মেয়েটির মনে কখনো জায়গা করে নিতে পারবো কি না জানি না। তবে এসব নিয়ে এই ইভান ডেভিলিন ভাবেও না, কারণ তার যেটা পছন্দ সে সেটাকে যেভাবেই হোক আগলে রাখে। আর সে তো আমার শুভ্র পরী। ইভান চোখ করে দেখলো নিধি ঘুমিয়ে গেছে। না পারতেও ইভান হাসলো। নিধিকে কোলে তুলে রুমের দিকে পা বাড়ালো। বেডে শুয়ে দিয়ে গভীর দৃষ্টিতে তাকালো নিধির দিকে। তারপর আলতো করে নিধি ঠোঁটে চুমু দিল। ইউ আর অনলি মাইন সুইট হার্ট, অনলি মেন। শীতের প্রতিটি মুহূর্তে ছোঁয়া সৌভাগ্য সবাই থাকে না। কারো কাটে আনন্দে, আবার কারো কাটে দুঃখে। আজকে নিধির মন অনেক ভালো। শেষ পর্যন্ত সে ইভানের রাগ ভাঙাতে পেরেছে। লারা আর লিও সকাল সকাল প্লেসে ফিরে এসেছে। নিধি তাদেরকে দেখেই এগিয়ে গেল। ইভান এখনো ঘুম থেকে ওঠেনি। নিধি হাসি মুখে লারাকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য না, তোমাদের দুজনের জন্য ওনার মন ভালো করতে সফল হয়েছি। আমরা তো শুধু তোমাকে বুদ্ধি দিলাম, বাকিটা তুমি করেছো। তাহলে সব ঠিক হয়ে গেছে, তাই তো? নিধি আলতো করে হেসেই বলল। একদম। লিউ চোখ ডলতে ডলতেই বলল, এই লাড়া চক্করে কাল রাতে আমার ঘুম হয়নি। আমি কি করেছি? কি করেছো সেটা দেখিয়ে দিতে হবে নাকি? নিধি এদের কথা শুনে দ্রুত অন্য কথা টেনে আনলো। লিও, তুমি গিয়ে ঘুমাও। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। নিউ নিজের মনে কথা বলতে বলতে রুমে চলে গেল। এইদিকে নিধি লারার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। বেচারি লারা হাসার চেষ্টা করেই বলল, আমি খাবার রেডি করছি, তুমি ছাড়কে ডেকে নিয়ে এসো। নিধিও মিষ্টি করে হেসে ওপরে চলে গেল। রুমে গিয়ে দেখলো ইভান পুরো ঘুমাচ্ছে। নিধি ধীর পায়ে ইভানের দিকে এগিয়ে গেল। ইভান কপালে হাত দিয়ে ঘুমাচ্ছে। আচ্ছা, এমন সুদর্শন পুরুষও হয় বুঝি? ঘুমিয়ে থাকা ইভানকে ইনোসেন্ট একটা বাচ্চা লাগছে, এটা ভেবে নিধি হাসলো। ডার্ক রেড কালারের ঠোঁট জোড়ার দিকে নিধি এক মনে তাকিয়ে রইল। হঠাৎ কি হলো কে জানে, নিধি ধীরে ধীরে ইভানের মুখের কাছে ঝুঁকে পড়লো। তারপর আলতো করে তার ঠোঁট ছোঁয়ালো ইভানের ঠোঁটে। নিজের এখনই কাণ্ডে নিধি অবাকের সাথে সাথে দ্রুত সরে যেতে লাগলো। ঠিক তখনই ইভান নিধির হাতটি ধরে তার কাছে নিয়ে গেল। ঘুমের সুযোগ নিচ্ছ নাকি সুইট হার্ট? আপনি না ঘুমাচ্ছেন? আমি ঘুমে থাকলেও আশেপাশে কি হয় কি ঘটে সেটা আমি উপলব্ধি করতে পারি। আমি তো আপনাকে ডাকতে এসেছি। ডু ইউ ওয়ান্ট এ কিস ফ্রম মি সুইট হার্ট? না, একদমই না। তোমার কথায় কান দেওয়ার মতো সময় আমার নেই।
আমার জিনিস আমাকে বুঝিয়ে নিতে দাও। এবারের চোখ আটকে আসে নিধির গোলাপি ঠোঁটজোড়ার দিকে। এমনি তাকে সত্যি একদিন মেরে ফেলবে। ইভান ধীরে ধীরে ডুবে গেল নিধির ঠোঁটের মাঝে। এবারে এতটা কাছাকাছি আসা নিধিকে একটু পর পর কাঁপিয়ে তুলছে। দুজন যখন দুজনের মাঝে ডুবে আছে তখনই লারার চিৎকারে নিধি চমকে উঠল। রোমান্স করছো? ভালো কথা। দরজাটা তো লাগিয়ে দিবে, নাকি রোমান্সের সাথে সাথে বৌদিটাও খেয়ে ফেলেছো? লারা বকতে বকতে রুম থেকে বেরিয়ে গেল। নিধি লজ্জায় কিছু বলতেই পারছে না। ইভান ভাবলেশীন ভাবে নিধির দিকে তাকিয়ে আছে। নিধি ইভানকে ধাক্কা দিয়ে সরিয়ে ইভানের উপর বসে পড়ল। তারপর ইভানের টি শার্টের কলার ধরে বলল, বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? দরজাটা বন্ধ করতে পারলেন না? ইভান নিধিকে ফিস ফিস করে বলে উঠল। নাউস পজিশন। নিধি এবারের কথা শুনে নিজের দিকে তাকালো। সাথে সাথে নিধির চোখ মুখ কুঁচকে ইভানের উপর থেকে সরে গেল। লজ্জায় মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। এইভাবে ইভান নিধির যাওয়ার দিকে তাকিয়ে রইল। মাই প্রেটি কুইন। বিকেলে নিধি আর লারা পুরো প্লেসে ঘুরছে আর গল্প করছিল। হাঁটতে হাঁটতে প্লেসের বাইরে বিশাল বড় বাগানটির সামনে এসে নিধি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। কারণ সামনে ইভানের সব সময়ের মতো খুন করতে ব্যস্ত, কিন্তু সে এখনও সামনাসামনি দেখেনি, আজই প্রথম। লারা নিধিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিধির হাত ধরে বলল, নিধি চলো ভেতরে। উনি কি মানুষ? কতটা নিষ্ঠুরভাবে মানুষগুলোকে মারছে। লারা কিছু বলতে গিয়েও বলো না, নিধির সামনে তাকিয়ে আছে। তা অবশ্য ইভানের নজরে আসেনি। ইভানে গুপ্তঘাতকের হাত কাটার সাথে সাথে নিধি চিৎকার করে উঠল। পিছন থেকে কোনো মেয়েলি কণ্ঠ শুনে ইভান তাকালো। তার প্রিয়তমা দাঁড়িয়ে আছে। এক কথা রীতিমতো কাঁপছে সে। নিধিকে দেখে ইভান কিছুটা বিরক্ত হলো। ইভান ধীর পায়ে নিধির কাছে এগিয়ে গেল। নিধির কাছাকাছি এসে ইভান থতমত খেয়ে বলল, কাজের সময় ডিস্টার্ব আমি একদমই পছন্দ করি না। তুমি এখানে কি করছো? নিধির আগে ইভানের কলার ধরে ঝাঁকাতে লাগলো। নির্দয় নিষ্ঠুর লোক, এতগুলো মানুষকে এক সেকেন্ডেই মেরে ফেললেন। এদের কি মানুষ মনে হয় না আপনার, নাকি? ইভান ভাবলেশীনভাবে উত্তর দিল, গুপ্তঘাতক সবগুলো। তাই বলে এভাবে শাস্তি দিবেন তাদের? এগুলো মানুষ কোনো পুতুল নয়। আই ডোন্ট কেয়ার। ইভান লারাকে ইশারা দিল নিধিকে নিয়ে যাওয়ার জন্য। লারাও নিধিকে নিয়ে চলে গেল। নিধি চুপ করে বসে আছে। লারা কফি নিয়ে বসে নিধিকে দিল। মন খারাপ করো না, এটা তো নতুন নয়। অভ্যাস করে নাও, যত তাড়াতাড়ি অভ্যাস করে নেবে তোমার জন্যই ভালো। কিভাবে থাকবো আমি এমন মানুষের সাথে? লারা কিছু বলতে যাবে তার আগে লিও এসে লারাকে ডাক দিল। লারার হাতে কিছু ওয়াইনের বোতল ধরিয়ে দিয়ে বলল, স্যারের রুমে রেখে এসো এগুলো, আমি একটু বের হচ্ছি। নিধি ওয়াইনের বোতলগুলোর দিকে তাকিয়ে রইল। সে ছোট থেকেই শুনছে যখন করে মানুষ অতিরিক্ত কষ্ট পায় তখন সে কষ্টগুলো ভুলে যাওয়ার জন্য ড্রিঙ্কস করে। এটা ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। এবার প্লেসের হল রুমে নিধিকে না দেখে অনেক অবাক হলো। সব সময় লারার সাথে বসে গল্প করে আজ হঠাৎ কী হলো? ইভান লারাকে ডাকলো। বেচারি ঘুম ঘুম চোখে ইভানের সামনে এসে দাঁড়ালো। কিছু লাগবে ছাড়? নিধি আজ তোমার সাথে নেই, কি হয়েছে ওর? ওহ, নিধি ক্লান্ত লাগছিল তাই ডিনার করে ঘুমাতে চলে গেছে। ইভান কিছু না বলে উপরে চলে গেল। গিয়ে বিস্ময় চোখে সামনে তাকিয়ে রইল। নিধি বেডে উঠে ডান্স করছে, সাথে আজগুবি গান। ফাইটা যায় বুকটা, ফাইটা যায়, দলা বেলায় আমার মন নিয়ে খেলা করছে। ওহো ওহো ওহো, এই বুকটা বৃথা যায় রে যায়, যায় 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 রে যায়। ইভান হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। নিধির হাত ধরে তার সামনে দাঁড় করালো। ও বাবা, কত সুন্দর পুরুষ আমার সামনে। আপনি জানেন আপনার থেকেও সুদর্শন পুরুষ আমার দলা বিলাই, কিন্তু উনি অনেক খারাপ। ইভান গম্ভীর গলায় বলল, খুব বেশি খারাপ? হ্যাঁ, বিশ্বাস করুন উনি অনেক খারাপ। আরে দিনের বেলা কেউ মানুষ খুন করে নাকি বলুন তো, বলুন? কিন্তু উনি দিন রাত যে কোনো সময় খুন করে। আমি তো ভাবছি কোন দিন আমাকেও মেরে ফেলে। এমনটা ভাবা বাদ দাও। তুমি ওয়াইন কোথায় পেলে? ওই তো দলা বিলাইয়ের জন্য কে যেন নিয়ে এসেছিল, তাই আমি একটু এইটুকু খেয়েছি। ইডিয়ট! কি বললেন? বসো চুপচাপ, আমি আসছি। আরে
হ্যান্ডসাম, আমাকে দেখে কোথায় যাচ্ছেন? ইভান কিচেনের রুমে এসে লেবুর রস বানিয়ে উপরে চলে গেল। নিধি এখনো আগের মতো বক বক করছে। এদিকে এদিকে এসো। ও বাবা, হ্যান্ডসাম আবার এসেছে। আমার মনে কেন যেন লাড্ডু ফুটছে। ইভান নিধিকে লেবুর জুসটা খাইয়ে দিল। নিধি বকতে বকতে ইভানের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। এবার নিধিকে শুয়ে দিয়ে উঠে যাওয়ার জন্য পা বাড়াতেই নিধি পিছন থেকে ইভানের হাত চেপে ধরল। ইভান নিধির দিকে তাকালো। কোথায় যাচ্ছেন মিস্টার দলাবিলাই? কোথাও না, ঘুমাও তুমি। আমার কিছু দরকার ছিল। ফর হোয়াট? নিধি গাল ফুলে ইভানের দিকে তাকিয়ে রইল। তারপর আবার ইভানের হাত ধরে বলল, ওই দিন কোন দিন? আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন না, সেদিন। কি হয়েছে? নিধি এবার কান্না করতে করতে বলল, সেদিন আপনি জোর করে আমাকে চুমু দিয়েছিলেন। আরও বলতে গিয়েও ইভান নিধিকে থামিয়ে দিল। আর ইউ শিওর বেবি? নিধি মাথা নেড়ালো। এবার বুঝলো তার শুভ্রপরি এখনও মাতাল অবস্থায় আছে, কিন্তু সে নিজ থেকে ডাকছে তাকে, সে সাড়া না দিয়ে পারবে না। ইভানও ডুবে গেল নিধির মাঝে। রাত তখন 3টার কাছাকাছি। নিধি ইভানের বুকে ঘুমাচ্ছে। কিছু সময় পর নিধির ঘুম ভেঙে যাওয়ায় ওঠার চেষ্টা করলো, কিন্তু নিধির মনে হচ্ছে তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে আছে। মাথাটাও অনেক ব্যথা করছে। নিধি ধীরে ধীরে চোখ খুলে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। পাশে ইভানকে দেখে খানিকটা চমকে উঠল। নিধিকে এভাবে নড়তে দেখে ইভানের ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, প্রবলেম কি? না, মানে আমার মাথা ব্যথার সাথে সাথে পুরো শরীরও ব্যথা করছে, কিন্তু কেন? এবার নিধির বকার মতো কথা শুনে হাসলো। বোকা হরিণী, সারা রাত আমার মাঝে ডুবে থাকলে তো এমনটা হবে। নিধির এভানের কথা মানে বুঝতে কিছুটা সময় লাগলো। যখন বুঝতে পারলো তখন সে নিজের দিকে তাকালো। ইভানের হোয়াইট ওভারসাইজ টি শার্ট পরে আছে সে। নিধি দাঁতে দাঁত চেপে ইভানের দিকে তাকালো। অসভ্য লোক একটা, মেয়ের দুর্বলতার সুযোগ নিয়েছেন, লজ্জা করে না? বউ হও তুমি আমার, লজ্জা কেন পাবো? এবার নিধিকে আরো কিছুটা কাছে নিয়ে এসে ফিসফিস করে বলে উঠলো, আর তাছাড়া তুমি পুরোটাই আমার, পা থেকে মাথা পর্যন্ত এমন কিছু বাদ নেই যেখানে এই ইভান ডেভলিনের ছোঁয়া লাগেনি। নিধি ইভানের দিকে তাকালো। রাতের কিছু মনে না পড়লো, বিকালে ইভানের সেই ভয়ঙ্কর রূপের কথা মনে পড়তেই চোখ বন্ধ করে নিল। সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আজ প্রায় 15 দিন হচ্ছে ইভান প্লেসে আসেনি, এমনকি নিধিকে বলেও যায়নি। নিধি লারার কাছ থেকে শুনেছে ইভান তার গুরুত্বপূর্ণ মিশনে ইটালি গিয়েছে। নিধি নিজেও জানে না এই কিছুদিন তার কি হয়েছে। তার মনে হচ্ছে যেন তার আশেপাশে কেউ নেই, যে কিনা তাকে সবসময় রক্ষা করে এসেছে। সে কি ইভানকে মিস করছে? এই সময় ভাবছিল নিধি। বারান্দায় দাঁড়িয়ে আছে সে। হঠাৎ লারার আওয়াজে পিছনে ফিরে তাকালো। খেতে আসো নিধি। নিধি মনমরা হয়ে জবাব দিল, খিদে নেই। সেটা বললে কিভাবে হবে? নিজের শরীরের দিকে একবারও তাকিয়ে দেখেছো? দিন দিন শুকিয়ে যাচ্ছ। লিওর সাথে তোমার কথা হয়েছে লারা? না গো, আজ 3 দিন হচ্ছে তার মোবাইল বন্ধ। নিধি চট্ট করে উত্তর দিল। ও, চিন্তা করো না, ছাড়, একদম ঠিক আছে। নিধি আর কিছু বলল না। লারা নিধিকে জোর করে নিয়ে গেল। ইভান যাওয়ার পর থেকে নিধি সারাদিন রুমে থাকে অথবা তার আম্মুর সাথে কথা বলে। হ্যাঁ, নিধি তার মাকে সব জানিয়েছে। সব শুনে নিধির আম্মু আর কিছু বলেনি, তবে এটা বলেছে সময় করে ইভানকে নিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য। রাত 8:30টায় নিধির রুমে ঠকঠক আওয়াজ শুনে নিধি কিছুটা নড়ে চড়ে বসলো। ইভান আসেনি তো, এই ভেবেই নিধির কেমন যেন অনুভূতি হলো, সেটা যে নিজেও প্রকাশ করতে পারবে না। দুটো উঠে দরজা খুলে দিল। লারাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে সে হতাশা হলো। লারা নিধির হাতে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, নিধি, এটা পরে রেডি হয়ে নাও, তাড়াতাড়ি আমরা ঘুরতে বের হব। লারার কথা শুনে নিধি অবাক হলো না। এটা কিছুদিন লারা নিধির মন ভালো করার জন্য বাইরে ঘুরতে যাওয়ার জন্য অনেকবার বলেছে। ভালো লাগছে না লারা? ভালো লাগবে, তুমি রেডি হয়ে নাও, আমাকেও রেডি হতে হবে। না গেলে হয় না? লারার মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে বলল, পাপ হয়ে যাবে। লারার ফেস রিয়েকশন দেখে নিধি হাসলো। লারাও মিষ্টি একটা হাসি উপহার দিয়ে চলে গেল।
নিধি প্যাকেটটা খুলে দেখলো ব্ল্যাক কালারের একটা শাড়ি। নিধি অবাক হলো, এখানে লারা শাড়ি কোথায় পেল? তার শাড়িটা অন্তত সুন্দর ছিল বলে নিধি রেডি হয়ে নিল। আয়নায় নিজেকে একবার দেখে ভাবলো, এবার যদি তাকে এমন রূপে দেখতো তাহলে তার রিয়াকশন কেমন হতো। মনে এটা ভেবে নিধি হাসতো। নিচে নেমে নিধি দেখতে পেল লারা আগে থেকে রেডি হয়ে আছে, সেও সেম শাড়ি পরেছে। আমেরিকার মেয়েকে এভাবে শাড়ি পরতে দেখে নিধির অনেক ভালো লাগলো। লারা নিধিকে দেখে এগিয়ে গেল। অনেক সুন্দর লাগছে নিধি। তোমাকেও সুন্দর লাগছে। আর বলো না, শাড়ি এই প্রথম পরেছি, সামলাতেও কষ্ট হচ্ছে। সমস্যা নেই, অভ্যাস হয়ে যাবে। আচ্ছা চলো। নিধি আর লারা বেরিয়ে পড়লো। বাইরের ড্রাইভার তাদের জন্য অপেক্ষা করছিল। লারা ইশারা দিতেই লোকটি মাথা নেড়ে গাড়ি স্টার্ট দিল। গাড়িটি একটা অদ্ভুত জায়গায় গিয়ে থামলো। লারা নিধিকে নিয়ে নেমে গেল। অন্ধকার থাকায় তেমন কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না, তার উপর ধূসর পাতও হচ্ছে। লারা নিধিকে একটা পাতলা চাদর দিয়ে দিল। লারা, আমরা এটা কোথায় এসেছি? সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, আমরা সেখানে উঠবো। গাড়ি গিয়ে যাওয়া লাগবে না, তাই হেঁটেই যেতে হবে। কিন্তু সেখানে কি? একটা সারপ্রাইজ, এখন কথা না বলে চলো। নিধু আর কিছু বলে না, লারার হাত ধরে যেতে লাগলো। প্রায় 10 মিনিট হাঁটার পর তারা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছালো। লারা নিধিকে দাঁড়াতে বলে একটু দূরে চলে গেল। নিধি চারপাশটা দেখার চেষ্টা করছে, আর তখনই হঠাৎ করে চারপাশে আলোকিত হয়ে উঠলো। নিধি চমকে উঠে চারপাশে দেখতে লাগলো, যেন কেউ আগে থেকেই সব কিছু ঠিক করে রেখেছে। পাহাড়ে এমন সুন্দরভাবে সাজানো জায়গা দেখলে যে কেউ খুশির সাথে সাথে অবাকও হবে। পুরোটা জায়গা জুড়ে বিভিন্ন রঙের মোমবাতি, একপাশে ডিনার করার জন্য টেবিল, তার পাশে হোয়াইট কালারের সব পর্দা যেগুলো বাতাসে উড়ছে, তার পাশে ফায়ার প্লাসে আগুন জ্বলছে। হঠাৎ পিছন থেকে এক পরিষ্কারী কণ্ঠে নিধি চমকে উঠল, হাত পা জমে গেছে মনে হচ্ছে। পিছনে তাকিয়ে দেখলো তার সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে, তারও আর সম্পূর্ণ ব্ল্যাক আউটফিট। নিধি নিজেকে আর সামনে রাখতে পারলো না, দৌড়ে গিয়ে ইভানকে জড়িয়ে ধরলো। বজ্জাত লোক, এভাবে না বলে কেউ চলে যায় নাকি? হ্যাঁ, উফ, বউ এভাবে শাসন করবে, এটাই তার দায়িত্ব। আর জামাই হিসেবে আমি চুপচাপ তার কথাগুলো শুনবো, এটা আমার দায়িত্ব। হ্যাম আই রাইট, সুইট হার্ট? এইটা আপনার উত্তর? তুমি কি আমাকে মিস করেছো, সুইট হার্ট? নিধি থমথমে গলায় বলল, একদমই না। নিধি মিথ্যা কথা বলছে, এমন কোনোদিনও ছিল না যে সে ইভানকে নিয়ে ভাবেনি। ইভান মুচকি হাসল, তারপর নিধির দিকে খানিকটা ঝুঁকে ফিসফিস করেই বলল, সেটা তোমার চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে, সুইট হার্ট। ইভানের গভীর কণ্ঠস্বর নিধির কান পর্যন্ত পৌঁছানোর সাথে সাথে একটি কাপড়ই তার মেরুদণ্ড বেয়ে চলে গেল। নিধিকে এভাবে কাঁপতে দেখে ইভান মনে মনে হাসলো। কি হয়েছে বোকা হরিণী? নিধি বুঝলো ইভান তাকে বিরক্ত করার চেষ্টা করছে। ইভানের নীল চোখজোড়া দুষ্টমিতে মিটমিট করছে। নিধি খানিকটা রাগ নিয়ে বলল, একেবারে ইতালিতেই থেকে যেতেন, সেখানে সুন্দর মেয়ে দেখে আরেকটা বিয়ে করে নিতেন। নিধির কথা শুনে ইভান নিধিকে পিছন থেকে জড়িয়ে ধরল। আমার শুভ্র পরীর থেকে আর কেউ সুন্দর হতে পারবেও না, তবে আজকে শাড়িতে অসাধারণ লাগছে তোমাকে। তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী আমার এই অনুভূতিহীন মনে ভালোবাসা নামক শুভ্র অনুভূতি জাগাতে পারেনি। আর কি যেন বললে, আর একটা বিয়ে? আমার যদি ইচ্ছে হয় প্রতি মাসে মাসে তোমাকে বিয়ে করে বিয়ের শখ মেটাবো। নিধি ইভানের কথা শুনে হাসলো, তবে প্রকাশ করলো না। কিছু একটা ভেবে নিধি জবাব দিল, আর যদি কখনো আমার কিছু হয়ে যায়? ইভান ডেভলিন বেঁচে থাকতে তার আসক্তির কিছুই হতে দিবে না। যদি আমি মরেও যাই, তাও আমি আমার শুভ্র পরীর মাঝে বেঁচে থাকবো। ইভানের কথা শুনে নিধি ইভানের দিকে ঘুরে তাকালো, ফুপিয়ে কান্না করতে করতেই বলল, আমি সত্যি জানি না আমার কি হয়েছে ইভান। আপনি না থাকায় আমি প্রতিনিয়ত আপনাকে মিস করেছি। আর কখনো আমাকে এভাবে ছেড়ে যাবেন না, প্রমিস করুন, করুন না প্রমিস। ইভান নিধির কথা শুনে হাসলো। তার মানে কি আমি ধরে নিব আমার বোকা হরিণী আমাকে ভালোবাসে? নিধি কিছুটা লজ্জা পেল, দৌড়ে ইভানের থেকে কিছুটা দূরে দাঁড়ালো। এবার নিধির পিছে পিছে গেল। সামনে বিশাল বড় খাত। নিধি তাকে ভয় পেয়ে পিছনে গেল। কি ভয়ঙ্কর, এখান থেকে পড়লে তো শেষ। পিছন থেকে লিও আর লারার কণ্ঠ শুনে নিধি আর ইভান তাকালো। লারা নিধির কাছে এসে নিধিকে জড়িয়ে ধরল। কেমন লাগলো সারপ্রাইজটা? নিধি ইভানের দিকে তাকিয়ে বলল,
খারাপ না, তবে তুমি আমাকে জানাওনি কেন উনি আমেরিকা ফিরে এসেছে? বললে কি আর সারপ্রাইজ থাকতো নাকি? নিধিও আর কিছু বলো না। লারা নিধির হাত ধরে বলো, চলো একসাথে ডিনার করি, অনেকদিন পর আমরা একসাথে হয়েছি, এদের মতো আহমক এটা বুঝবে না। লিউ ভুরু কোচকে লারার দিকে তাকালো। কথাটা কি আমার উদ্দেশ্যে বলেছো নাকি? জি হ্যাঁ। নিধি এদের কাণ্ড দেখে হাসছে। ইভান তার মতো করে চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন এখানে সে ছাড়া আর কেউই নেই। নিধিরা একসাথে বসে ডিনার করছে আর যে যার মতো গল্প করছে। আজ আর ইভান তাদের বকলো না, অনেকদিন পর সবাই একসাথে হয়েছে, একটা পরিবার বলা চলে। এবার মনে মনে হাসলো। নিধি তার লাইফে আসার পর থেকে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। ইভানের ভাবনায় ব্যাঘাত ঘটালো লিওর ডাকে। একটা কথা বলার ছিল। বলো। স্যার, আপনারা তো বিয়ে করে ফেললেন, এদিকে আমার মতো নিষ্পাপ ছেলের খেয়ালও তো রাখতে পারেন। যেটা বলতে চাও সেটা বলো। মানে স্যার, আমি বিয়ে করতে চাই। বিয়ে না করেও তো তোমার বাসর করতে সমস্যা হয় না, তাহলে বিয়ের জন্য লাফালাফি করছো কেন? ইভানের যেমন ঠোঁট কাটার স্বভাব সম্পর্কে নিধির ধারণা আছে, তবে এতটা? আল্লাহ, লারা বেচারি পানি খাচ্ছিল। ইভানের কথা শুনে কাশি উঠে গেল। নিধি লারার পেটে মাথায় হাত বুলাতে লাগলো। লিও কপাল কুঁচকে তাকালে ইভানের দিকে। ইভান এবার না পারতেই বলল, লারা, তুমি কি রাজি? লারা কাপা কাপা গলায় বলল, হুম হুম। ঠিক আছে, কিছুদিনের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। নিধি তো খুশিতে লাফিয়ে উঠল। কংগ্রাচুলেশনস লারা লিও। ধন্যবাদ ম্যাম। নিধি হাসলো, তারপর যে যার মতো করে খাবার খাওয়ায় মনোযোগ দিল। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? খুশির সময়গুলো যখন ভয়ঙ্কর কিছু রূপ নেয় তখন কেমন অনুভূতি হয়। সৃষ্টিকর্তা হয়তো এটাই চেয়েছিলেন। নিধির কপালে রেপের ভাত তুলে ধরে জ্যাকসন নিধিকে নিয়ে বিশাল বড় খাটটার দিকে এগিয়ে গেল। হঠাৎ করে এইসব হওয়ায় ইভান অপ্রস্তুত হয়ে পড়ল। এইদিকে লিও আর লারাকে জ্যাকসনের কিছু গার্ড আটকে রেখেছে। ইভান রাগে চিৎকার করে পড়ল, ছাড় নিধিকে। জ্যাকসন, তোর সব শত্রুতা আমার সাথে, এর মাঝে আমার আসক্তির দিকে নজর দেওয়ার সাহস কি করে হয় তোর? ইভানের কথা শুনে মনে হলো জ্যাকসন অনেক মজা পেয়েছে। কি বড় ভাই, ছোট ভাইকে ছাড়া একা একা মজা করছো, এটা মেনে নিতে পারলাম না। তুমি তো জানোই তোমার ভালো আমার একদমই সহ্য হয় না। এসব ফাকিং টপিক নিয়ে পরেও আলোচনা করা যাবে, আগে ছাড় নিধিকে। ছাড়ার জন্য তো ধরিনি। জ্যাকসনের কথা শুনে ইভান এগিয়ে আসতে গেলে জ্যাকসন ইভানকে থামিয়ে দিল। এক পাও বাড়ানোর সাহস করবে না, নইলে বাটারফ্লাইকে এই বিশাল বড় খাদে ফেলে দেব। নিধি ফুপিয়ে কান্না করছে। ইভান কি করবে দিশেহারা হয়ে যাচ্ছে সে। এইদিকে লিওর থেকেও গার্ডরা মোবাইল কেড়ে নিল। ইভান নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে। এখন যদি রাগের মাথায় কিছু ফুল করে বসে তাহলে তার বোকা হরিণীর কিছু হয়ে যাবে। এইভাবে শান্ত গলায় বলল, কি চাই তোর? জ্যাকসন শীষ বাজাতে বাজাতে বলল, যা চাই দিবে তো? যা চাইবি তাই দিব, জাস্ট নিধিকে ছেড়ে দে। ওর কিছু হয়ে গেলে আমি এমনিতেই ধ্বংস হয়ে যাব। এটার জন্যই তো তোমার দুর্বলতায় নজর দিয়েছি, কারণ আমার অনেক ইচ্ছে নিজের ভাইকে ধ্বংস হতে দেখা। ইভান কথাটা মানে বুঝলো না, না বুঝেই ভুরুকুচকে তাকালো। কি বলতে চাইছিস? বাটারফ্লাইকে চাই আমার। জ্যাকসনের কথা শুনে ইভানের হাত মুঠিবদ্ধ করে ফেলল। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছে। নিধি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে চিৎকার করে বলে উঠল, ছাড়ুন আমাকে, আমি আমার ইভানের কাছে যাব। জ্যাকসন এবার নিধির দিকে তাকালো। মেয়েটি কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলছে। জ্যাকসন কিছুটা মৃদু গলায় বলল, তা তো হচ্ছে না বাটারফ্লাই। ইভান এবার রেগে গিয়ে বলল, আই শিওর, এবার কিন্তু আমি ভুলে যাব তুই আমার ভাই। ও, তুমি এখনো ভুলোনি? আমি তো ছোট থেকেই তোমাকে ভাইয়ের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছি। এখন মেনে নাও আমার কথাগুলো। আর যদি না মানতে পারো তাহলে বাটারফ্লাইকে ফেলে দিতে আমার সমস্যা নেই।
এই বলে জ্যাকসন নিধিকে খাদের একদম কিনারায় নিয়ে গেল। ইভান দ্রুত দৌড়ে এসে নিধিকে ধরতে গিয়ে পা পিছলে সে নিজেই পড়ে গেল। সাথে সাথে নিধি ইভানের হাত চেপে ধরল, ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ইভান, এটা কি করলেন আপনি? প্লিজ দয়া করে আমার হাতটি শক্ত করে ধরে রাখুন। জ্যাকসন যেন এমনটা হওয়ার আশাই ছিল, জোরে জোরে হেসে উঠল। এটাই তো চেয়েছিলাম আমি। ইভান ডেভলিন নিজে থেকে এসে এভাবে পড়ে যাবে, এটাই তো আমার মাথায় চলছিল। পিছন থেকে লিউ চিৎকার করতে লাগলো, কিন্তু কে শুনবে তাদের কথা। ইভান নিধির হাত শক্ত করে ধরে, ঠোঁটে তার মৃদু হাসি। নিধি ইভানকে যত ওঠানোর চেষ্টা করছে তত মাটি আলগা হতে লাগলো, ছোট ছোট সব পাথর খাড়ে পড়তে লাগলো। কেন এমন করলেন ইভান? আমার জন্য কেন নিজেকে বিপদে ফেলে দিলেন? বোকা হরিণী, কি করব আমি? দিন দিন তুমি আমার অভ্যাসে পরিণত হচ্ছ। এই ফাকিং অনুভূতিহীন মনে শুভ্র অনুভূতি জাগিয়ে তুললে। তোমাকে ছাড়া এক মুহূর্ত কাটানো সম্ভব না। তোমাকে তো বলেইছিলাম নিজের প্রাণ দিয়ে হলেও তোমাকে সব সময় রক্ষা করব। তোমার কাছে কখনো আমি আমার ভালোবাসা প্রকাশ করিনি। কিবা করার আমার মতো নিষ্ঠুর মাফিয়ার একটা বোকা হরিণের প্রেমে পড়েছে, তবে প্রতিনিয়ত তোমার চোখে এটা অনুভব করে এসেছি। ওই অগোছালো চোখের চাওয়া, হার এলোমেলো মনের হাওয়া, সারা দে সাইয়া কাছে আয়, পাশে আয় সাইয়া, আজ তোর দুনিয়ায় সাইয়া, তুই ডেকে নে আমায় জীবনে। ইভানের গম্ভীর স্বরের গানটা শুনে নিধি মনে হলো কিছু যেন হারিয়ে যাচ্ছে। নিধি কান্না করতে করতে বলল, ইভান, আপনার কিচ্ছু হবে না। আমি যে আপনাকে বড্ড ভালোবেসে ফেলেছি। এভাবে চলে যেতে পারবেন না, দয়া করুন। পিছন থেকে জ্যাকসন নিধির হাত ধরে টেনে ওঠাতে লাগলো। ইভান আর নিধি হাতও আলগা হতে লাগলো। নিধি চিৎকার করে কাঁদছে, ছাড় আমাকে, আমার ইভান পড়ে যাবে তো। ওনার কিছু হলে আমি যে মরে যাব। জ্যাকসন ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল, মরার সময় হয়েছে, মরে যাবে। এসব নাটক আমার সামনে করো না বাটারফ্লাই। নিধি আর ইভানের হাতটি আলগা হতে হতে ইভান সাথে সাথে গভীর অন্ধকারের খাদে নিচে সেই ভয়ঙ্কর জঙ্গলে হারিয়ে গেল। নিধি জ্যাকসনের কলার ধরে রাগে চিৎকার করে বলে উঠল, শয়তান জানোয়ার, তোর মনে কি একটুও দয়া মায়া নেই? তুই নিজের ভাইকে কিভাবে মেরে ফেলতে পারলি? কাম ডাউন, কাম ডাউন। আমার ইভানকে ফিরিয়ে দে এক্ষুনি, না হলে তোকে এখানেই মেরে ফেলবো। উফ, কি রাগ বাটারফ্লাইকে এভাবে রাখলে একদমই ভালো লাগে না। চলো চলো, এত ঠান্ডার মধ্যে বাইরে থাকার দরকার নেই। এই বলে নিধিকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। নিধি বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে। যাব না আমি কোথাও, আমি ইভানের কাছে যাব। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। জ্যাকসন গার্ডের উদ্দেশ্যে বলল, আমি এখান থেকে যাওয়ার পর লারা লিওনকে ছেড়ে দিবে। গার্ডরাও মাথা নাড়ালো। গাইডে নিধি কান্না করতে করতে চেন ছাড়ালো। জ্যাকসন নিধিকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে গেল। আগে থেকে ঠিক করে রাখা একটা রুমে নিধিকে শুয়ে দিল। তারপর ডক্টরকে কল করে আসতে বলল। একদিকে জ্যাকসনকে অ্যাপার্টমেন্টে ফিরে আসতে দেখে জ্যাকসনের পার্সোনাল লোক ফর্ড এসে নিজের বসের দিকে তাকালো। জ্যাকসন ফর্ডকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ফুরুকুসকে তাকালো। না মানে স্যার, ভুল না বুঝলে একটা কথা বলি। আজ তোমার সব কথাই শুনবো ফোর্ড, বলো কি বলতে চাও। স্যার, আপনার আসল কাজ ছিল ইভান স্যারকে মেরে ফেলা, সেটাও সম্ভব হয়েছে, তাহলে নিধি ম্যামকে এখানে নিয়ে এসেছেন কেন? ফার্স্ট অফ অল ইভানকে স্যার বলে ডাকার জন্য বারণ করেছি তোকে আহম্মক। সরি স্যার। তুই ভালোভাবেই জানিস আমার যেটা পছন্দ সেটা যেভাবেই হোক আমি আদায় করে ছাড়ি। বাটারফ্লাইকে শুধু গুটি হিসেবে ব্যবহার করেছি, তবে আজকে গাড়িতে তার ঘুমন্ত চেহারা দেখে আমি নিজের মধ্যে নেই। এখন কি করবেন স্যার? ম্যামের সেন্স ফিরে এলে তো ম্যাম ইভানকে খুঁজবে। জ্যাকসন ফর্ডের কথা শুনে হাসতে লাগলো। তেমন কিছুই হবে না, কারণ সেন্স ফেরার পর নিধির আগের কিছুই মনে থাকবে না। ফর্ড বুঝতো জ্যাকসন কি করবে এখন। প্রায় কিছু সময় পর ডাক্তার এলো, এসে নিধির হাতে একটা ইনজেকশন দিল। 5টা ইঞ্জেকশন দিতে হবে, আর ওনার এখন সেন্স ফিরবে না, একেবারে
5 দিন পর ফিরে আসবে। কিন্তু স্যার, এটা করা কি ঠিক? মেয়েটির এখানে কোনো ভুল ছিল না। জ্যাকসন ডক্টরের কথায় পকেট থেকে রিভলভারটা নিয়ে তার মাথায় তাক করে বলল। কোনটা ঠিক আর কোনটা ভুল তা আমাকে শেখাতে আসবেন না ডক্টর। ডাক্তারও নিজের প্রাণ নিয়ে দ্রুত বেরিয়ে গেল। হঠাৎ করে নিজের জীবনের সকল মোড় বদলে যেতে পারে, হয়তো কখনো সুখকর আবার কখনো ভয়ঙ্কর। নিধু আগামী জীবন কেমন হবে? নিধি কি সত্যি ইভানকে ভুলে যাবে? সে কি ভুলে যাবে তার জীবনের আলো আধারের মালিক শুধু ইভান? তার পুরোটা মন জুড়ে শুধু একজনেরই বসবাস। ইভান কি ফিরে আসবে আবার? আজ প্রায় 5 দিন পর নিধির সেন্স ফিরেছে। সকালের মৃদু সূর্যের আলো নিধির চোখে পড়তে নিধি ধীরে ধীরে চোখ খুলে তাকালো। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। নিধি ধীরে ধীরে মাথা ধরে উঠে বসলো। মাথাটা অনেক ব্যথা করছে। তখনই জ্যাকসন নিধির রুমে এলো। নিধিকে জেগে উঠতে দেখে জ্যাকসন হাসলো। ওষুধের প্রভাব কেমন পড়েছে তা সে এখনো বুঝতে পারবে। বাটারফ্লাই, তুমি ঠিক আছো? ও গড, তুমি আমার বাটারফ্লাইকে ফিরিয়ে দিয়েছো। নিধি জ্যাকসনের কথায় মাথা আগা কিছুই বুঝলো না। সরি, কে আপনি? জ্যাকসন নিধির কথা শুনে মনে মনে হাসলো। আরে তুমি আমাকে চিনতে পারছো না বাটারফ্লাই? গত 1 মাস আগে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে। তুমি আমার বাগদত্তা বাটারফ্লাই। নিধি জ্যাকসনের কথা শুনে মাথা চেপে ধরলো। তার কিছু মনে পড়ছে না কেন। জ্যাকসন নিধির কাছে গিয়ে বসে নিধির হাতে দিকে ইশারা করে বলল, দেখো তোমার হাতে আমার পরিয়ে দেওয়া রিং। নিধির হাতের দিকে তাকিয়ে দেখলো সত্যি তার হাতে একটা রিং। সে আলতো করে রিংটার হাত ছোঁয়ালো। সাথে সাথে নিধির পুরো শরীর শিহরিত হয়ে উঠলো। এই রিংটা কি সত্যি এই ছেলেটা পরিয়ে দিয়েছে নাকি অন্য কেউ? আমার কিছু মনে পড়ছে না কেন? একটা অ্যাক্সিডেন্টে তুমি তোমার সব স্মৃতি হারাও, কিন্তু আমি তোমাকে একা ছাড়িনি বাটারফ্লাই। আমার নাম কি? নিধি। নিধি, তবে ভালোবেসে আমি তোমাকে বাটারফ্লাই বলে ডাকি। এখন কথা না বলে চুপচাপ ফ্রেশ হয়ে নাও। নিধি জ্যাকসনের দিকে কিছু সময় তাকিয়ে রইল। তারপর চুপচাপ ওয়াশরুমের দিকে পা বাড়ালো।